রাতে দাঁড়া শুনলে আমার একটুও ঘুম আসে না। আমার বাসার ঠিকানা কুড়িগ্রাম জেলার ছোট্ট একটা গ্রামে আমি থাকি। আমার নাম শানু মিয়া। আমার ব্যক্তিগত ফোন নাম্বার, তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। তারপরে তিনি বলছেন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। আমরাও যাচ্ছি তার ঘটনায়। এবং তারপরে তিনি লিখছেন যে অনেকদিন ধরেই লিখবো করে সময়ের অভাবে লেখা হয়ে উঠছে না, সবকিছু গুছিয়ে শুরু করি। এটি একটি মর্মান্তিক ঘটনা। ঘটনাটা আমি আমার দাদুর কাছ থেকে শুনি। দাদু যেভাবে বলেছেন আমি সেভাবেই লিখছি। বলছেন দাদু, আজ থেকে 50 বছর আগে আমাদের এলাকায় একজন পরহেজগার ইমাম সাহেব ছিলেন। ঘটনাটা তাকে ঘিরেই। কিছু কারণে সেই ইমামের ছদ্মনাম ব্যবহার করি। ইমামের নাম মালেক। ওনার জীবন সাদাসিধাভাবেই চলছিল। নেই কোনো পেরেশানি, নেই কোনো ঝামেলা। এত সুন্দর জীবনে নেমে আসে কালো এক বিভীষিকাময় ছায়া হঠাৎ। মালিক সাহেব নতুন জায়গা কিনে সেখানে নতুন করে ঘর উঠান এবং ঘরের পাশেই তিনি একটি টয়লেট করেন। ওনার জীবনের সমস্যাটা শুরু হয় এখান থেকেই। তার জীবনে কাল হয়ে দাঁড়ালো সেই টয়লেটটা দেওয়ার 7 দিন ভালোই চলছিল সবকিছু, কোনো সমস্যা হয়নি। 7 দিন পর শুরু হয় মালিক সাহেবের করা ভুলটার মাসুল দেওয়ার পালা। মালিক সাহেব স্বপ্নে দেখেন একটা কালো অবয়ব ক্ষীণ গলায় অনেক করুণ সুরে মালিক সাহেবকে ইশারা করে বলছে, তুমি যেটা করেছো ভুল করেছো, আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি ওটা আর ব্যবহার করো না, আর ব্যবহার করলে তোমাকে এর মাসুল দিতে হবে। মালিক সাহেব স্বপ্নের ঘোর থেকে জেগে উঠলেন আর ভাবলেন, আমি কি দেখলাম এটা, আর আমি কাকে কষ্ট দিচ্ছি? মালিক সাহেব কিছুই মিলাতে পারছেন না। মালিক সাহেব শীতের মধ্যেও যেন প্রচণ্ড গরমে মানুষ যেভাবে ঘামে সেই রকম ঘামছেন। মালিক সাহেব চিন্তিত অবস্থায় ঘুমানোর ব্যর্থ চেষ্টা করলেন। মালিক সাহেব শুধু ওই স্বপ্নের কথাই ভাবছেন। এভাবে ভাবতে ভাবতে এক সময় তিনি ঘুমিয়ে পড়েন। মালিক সাহেব আরও অবাক হন যখন তার সহধর্মিণী সকালবেলা তার স্বপ্নের কথা মালিক সাহেবকে বলেন। সেই স্বপ্নের কথা যেই স্বপ্ন মালিক সাহেব নিজেও দেখেছেন। এবার মালিক সাহেবের স্ত্রী একটু ভয় পেয়ে মালিক সাহেবকে বললেন, এক রাতে আমরা দুজনেই একই স্বপ্ন দেখলাম, এর মানে তো কিছু একটা আছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি? মালিক সাহেব তার স্ত্রীকে অভয় দিয়ে বললেন, কিছু হবে না, নিজের কাজে মন দাও। এইভাবে সূর্যের আলো রাতের অন্ধকারে মিলিয়ে যাওয়ার পর শুরু হয় তাদের জীবনের সবচেয়ে বিভীষিকাময় রাত। মালিক সাহেব ও তার স্ত্রী দেখলেন তাদের টিনের চালে কি যেন একটা ভারী কিছু পড়ল এবং সে ভয়ঙ্করভাবে নিজস্ব গতিতে চালের এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করছে আর ভয়ঙ্করভাবে হাসি দিচ্ছে। আর কিছু সময় পর সেই পশুর মতো কালো অবয়বটা বলল, তোদেরকে আমি সাবধান করেছিলাম, তোরা শুনলি না, এখন তোদের সময় শেষ। এটা বলে কি এক ভয়ঙ্কর রূপে হাসি দিল সেই কালো অবয়বটা। কিছু সময় অতিবাহিত হওয়ার পর সেই কালো অবয়বটা আবার করুণ সুরে বলতে লাগলেন, আমার অনেক কষ্ট হচ্ছে, তোরা ওটা ব্যবহার করিস না। এটা বলা শেষ করে আবার হাসতে লাগলো কালো অবয়বটা। মালিক সাহেব যেন ভয়ে কাঠ হয়ে শুধু দাঁড়িয়ে দেখলেন, কিন্তু তার স্ত্রী সেই জায়গায় সেন্সলেস হয়ে যান। মালিক সাহেবের স্ত্রীকে তিনি রুমে নিয়ে আসেন এবং মাথায় পানি দিতে থাকেন। মালিক সাহেবের স্ত্রী শুধু ঘুমিয়ে আছেন, তার জ্ঞান ফিরে আসে না। এভাবে রাত পেরিয়ে সকাল, সকাল পেরিয়ে দুপুর, আর দুপুর পেরিয়ে আবারও সন্ধ্যা। মালিক সাহেবের স্ত্রী এবার জেগে উঠলেন, কিন্তু মালিক সাহেবের স্ত্রীর শরীরে প্রচণ্ড জ্বর। মালিক সাহেব অতি দ্রুত ডাক্তারকে সংবাদ দেন। ডাক্তার কিছু সময় পর আসলেন। ডাক্তার তার যাবতীয় পরীক্ষা শেষ করে কিছু ঔষধ দেন আর সেগুলো নিয়মিত খেতে বলেন এবং এই সমস্ত সবকিছু বুঝিয়ে দিয়ে মালিক সাহেবের কাছ থেকে ডাক্তার বিদায় নেন। মালিক সাহেব তার স্ত্রীর নিয়মিত যত্ন নিচ্ছেন। ওষুধ নিয়মিত খাওয়ার পরেও মালিক সাহেবের স্ত্রীর জ্বর যেন কিছুতেই কমছে না। মালিক সাহেব অনেকটা চিন্তিত হয়ে পড়েন। এভাবে টানা 5টা দিন কেটে যায়। মালিক সাহেব এবার খেয়াল করলেন তার স্ত্রী শুকিয়ে যাচ্ছে। ভাবলেন জ্বরে পড়ে আছে তাই এমন দেখাচ্ছে। এমনভাবে কেটে যায় আরও কিছুদিন। মালিক সাহেবের স্ত্রীর অবস্থা আরও ভয়াবহ হতে থাকে। মালিক সাহেব যখন দেখলেন ওষুধে কোনো কাজ করছে না, তখন তিনি বুঝলেন এখানে অন্য একটা কিছু আছে। কিন্তু মালিক সাহেব বুঝতে অনেক দেরি করে ফেলেছেন। সেই রাতে মালিক সাহেবের স্ত্রী অনেক ভয়াবহভাবে মারা যান। মালিক সাহেব তার স্ত্রীর লাশ দেখে আঁতকে ওঠেন, কারণ তার চোখগুলো উপড়ে ফেলা হয়, মুখটা একেবারে বিকৃত ছিল। মালিক সাহেবের দিনগুলো আরো কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। এর কোনো সুরাহাই তিনি করতে পারছেন না। মালিক সাহেবের চোখে ঘুম নেই,
খাওয়া দাওয়া নেই, নিয়মিত কি যেন সব চিন্তা করে যাচ্ছেন। মালিক সাহেব একদিন তন্দ্রার মাঝে সেই কালো অবয়বটাকে আবার দেখেন। এবার সে বলে, সাবধান করে দিয়েছিলাম, তুই মানলি না। তোর স্ত্রীকে আমরা মেরেছি, এবার তোকেও মারবো। এই বলে কালো অবয়বটা আবার সেই বিকৃত হাসি দিয়ে চলে যায়। মালিক সাহেব আবার বুঝতে পারলেন তার কোথায় যেতে হবে এবং কি করতে হবে। রাত পেরিয়ে ভোরের আলো ওঠার সাথে সাথেই তিনি আমার কাছে এসে ঘটনা খুলে বলেন। আমি সব শুনে মালিক সাহেবকে বললাম, কিছুদিন পর আমাদের গ্রামে ভারত থেকে একজন বড় আলেম আসবেন, আমরা তার কাছেই যাব। মালিক সাহেব মত দিলেন। কিছুদিন পর সেই কাঙ্ক্ষিত আলেম সাহেব আমাদের গ্রামে আসলেন এবং মালিক সাহেব আর আমি যাই তার কাছে। গিয়ে সালাম দিয়ে গৃহে প্রবেশ করি। সেই বড় আলেম সমস্যার কথা জানতে চাইলেন। মালিক সাহেব সব ঘটনা শুরু থেকে শেষ অবধি খুলে বললেন। বড় হুজুর সব শুনে কিছু সময় চুপ থেকে বলতে শুরু করলেন, আমি আমার ছাত্রজীদের কাছ থেকে যে জানতে পারলাম সেটা হলো, মালিক সাহেব যেখানে টয়লেট বানিয়েছেন সম্ভবত তার আশেপাশে কোথাও কোনো কবর বা এরকম কোনো কিছুর অস্তিত্ব আছে। হয়তো এই কারণেই তাকে বারবার করে স্বপ্নে সাবধান করা হয় এবং তারপরে তিনি যখন শোনেন না তখন তার স্ত্রীকে মৃত্যুর মুখে পতিত হতে হয়। এই বলে বড় হুজুর বলা থামালেন। মালিক সাহেব নিজের করা সবচেয়ে বড় ভুলের মাসুল দিলেন তার প্রিয় স্ত্রীর জীবনের মাধ্যমে। এই বলে আমার দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো। আমিও অবাক হয়ে বললাম, দাদু আরো কিছু ঘটেছিল কি? দাদু বলল, তাহলে শোনো। বড় হুজুর মালিক সাহেবকে বললেন, তুমি এই সমস্যার সমাধান যদি চাও তাহলে তোমাকে সেই টয়লেট অতি দ্রুত সেখান থেকে সরিয়ে ফেলতে হবে। মালিক সাহেব সম্মতি দিয়ে বড় হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। এবার মালিক সাহেবকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আমিও বাড়িতে আসলাম। মালিক সাহেব যেন সবসময় একটা ঘোরের মধ্যে থাকতেন, সবসময় কি যেন একটা চিন্তা করতেন। কিন্তু এইটা কেউ জানে না, বড় হুজুর মালিক সাহেবকে টয়লেট সরিয়ে ফেলতে বলেছিলেন, কিন্তু মালিক সাহেব ভুলে যান যে তাকে কী করতে হবে এবং তিনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। এভাবে একদিন আমি মালিক সাহেবের বাসায় যাই তাকে দেখতে। দেখে বেশ খুশি হন মালিক সাহেব। আমি কিছু বলার আগে মালিক সাহেব বলল, আমি গোসল দিব, আমাকে একটু সাহায্য করো, আমাকে এক বালতি পানি তুলে দাও। আমি সম্মতি জানিয়ে বালতি ভরতে চলে গেলাম। মালিক সাহেব পরম আনন্দে গোসল করতে লাগলেন। এক পর্যায়ে গিয়ে মালিক সাহেব নিজে কল চালাতে গেলেন। এখানেই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। মালিক সাহেব যখন কল চাপ দিলেন নিচের দিকে, সেই কলের যে হ্যান্ডেল সেটা মালিক সাহেবের হাত থেকে বেরিয়ে গিয়ে মালিক সাহেবের থুতনিতে সজোরে আঘাত করে এবং সেখানেই মালিক সাহেব মারা যান। এভাবে এক হৃদয় বিদারক অভিজ্ঞতার মুখোমুখি হই আমি। এরপর আমরা সেই টয়লেটটা সরিয়ে ফেলি এবং সেইখানে আর কারো সাথে কোনো রকম ঝামেলা হয়নি। এই বলে দাদু তার ঘটনা শেষ করলেন। আমরা জীবনে ছোটখাটো অনেক ভুল করি, কিন্তু ভুলের মাসুল দিতে হয়। এটাও জীবন দিয়ে অনেককে শিখে নিতে হয়। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের নিয়মিত যে শো, সেই শো শোনার পরেও নিশ্চয়ই আরও একটু আকাঙ্ক্ষা থাকে আরও কিছু ভয়ের অভিজ্ঞতা পাওয়ার জন্য বা জানার জন্য। সেই জন্যই হয়তো আপনারা হাজির হয়ে যান। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই এক্সট্রা যে ঘটনা, এই ঘটনাটা শোনার জন্য, আমাদের কাছে ফিরে আসার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আশা করছি আপনাদের সামনের দিনগুলো অনেক সুন্দর হবে। বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফিজ। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। লিখছেন, আমার নাম মীর রাজু। আমি চাই ঘটনাটি পড়ে শোনান। তিনি তার মোবাইল নাম্বারও শেয়ার করেছেন। তারপরে তিনি লিখছেন, প্রিয় রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি ভালোর দলে। আমি মীর রাজু। আমার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়। ব্যস্ততার কারণে স্টুডিওতে এসে আমার পক্ষে ঘটনা বলা সম্ভব না, তাই পড়ে শোনালে খুশি হব। ঘটনা শুরু করার আগে বলে রাখা ভালো, আমি এর আগে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা প্রথম ভূত.com শেয়ার করেছিলাম, কিন্তু আমার ঘটনাটি সিলেক্টেড হয়নি। ভেবেছি আর কখনো ঘটনা পাঠাবো না। কিন্তু গত কয়েকদিন আগে আমার এলাকার এক বড় ভাইয়ের কাছ থেকে তার সাথে ঘটে যাওয়া তার জীবনের একটি ভয়ঙ্কর ঘটনা শুনি। ঘটনাটি শ্রোতাদের কাছে কতটা ভয়ঙ্কর হবে জানি না, তবে আমার কাছে বেশ রহস্যময় মনে হয়েছে। তাই অভিমান ভুলে আবারও একবার ঘটনা শেয়ার করতে যাচ্ছি। সরাসরি ঘটনায় চলে যাই।
আমার এলাকার ভাইটির নাম রিয়াদ। তিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। তিনি দীর্ঘ 5 বছর অ্যাম্বুলেন্স চালান। এই জীবনে তার সাথে ছোট বড় অনেক ভৌতিক ঘটনা ঘটেছে, কিন্তু এই ঘটনাটি বেশ ভয়ের। ঘটনা বোঝার স্বার্থে রিয়াদ ভাইয়ের মতো করে বলছেন রিয়াদ ভাই। সালটা ছিল 2019 সালের জানুয়ারি মাসের কনকনে শীত। আমি একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাই। মৃত লাশ নিয়ে যাই মাঝে মাঝেই বিভিন্ন জেলায়। একদিন একটা ফোন পেয়ে আমি অফিসে গিয়ে খবর পাই একটা মৃত লাশ নিয়ে আমাকে রাজশাহীতে যেতে হবে। আমি লাশটাকে দেখলাম, খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। লাশ একটা মেয়ের, সুন্দর, মনে হয় কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়তো। মাথার এক পাশ থ্যাঁতলানো, চুলগুলো এলোমেলো, দেহের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরছে। মেয়েটি হোস্টেলে থাকায় এখানে তার কোনো গার্ডিয়ান নেই। তার কয়েকজন শিক্ষক এবং সহপাঠীরা মিলে লাশটাকে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। লাশটা নিয়ে আমায় একাই যেতে হবে। আমি মাঝে মাঝে এমন লাশ নিয়ে প্রায় অনেক জেলাতে যাই, কিন্তু আমার হেল্পার রকিকে সাথে নিতে হয়। সন্ধ্যা হয়, ঠিক ওই সময় রকিকে সাথে নিয়ে রওনা দিলাম। একটা 4-5 ঘন্টা গাড়ি চালিয়ে একটা স্থানে এসে কিছু খাওয়ার জন্য গাড়ি থামালাম। তারপর খেয়ে দিয়ে আবারও রওনা দিলাম। কয়েক কিলোমিটার যাওয়ার পর হঠাৎ একটা চাকা বাস্ট হয়ে যায়। গাড়ি থেকে নেমে দেখলাম চাকা বাস্ট হয়ে গেছে। এক্সট্রা চাকার জন্য গাড়িতে খোঁজ করে দেখি ভুল করে এক্সট্রা চাকা নেওয়া হয়নি। সাথে থাকা আমার হেল্পার রকি বলে, ভাই, চাকা যেহেতু নাই, আমরা যেখানে খাওয়া দাওয়া করছিলাম ওইখানেই দেখি চাকা সারাতে পারি কিনা। এই কথা বলে আমার কাছ থেকে কিছু টাকা আর নষ্ট চাকাটা নিয়ে রওনা দিল সে। গাড়িটা রাস্তার একপাশে সাইড করা ছিল। কতক্ষণ লাগতে পারে এই চিন্তা করতে করতে গাড়িতে গিয়ে বসলাম। গাড়িটা হাইড্রোলিক জগ দিয়ে স্ট্যান্ড করা ছিল, তাই এইটাও চিন্তা করছিলাম একা একা এইভাবে থামানো একটা গাড়ি নিয়ে কতক্ষণ অপেক্ষা করব। এমনিতেই জায়গাটা নীরব। একটু পরপর 1-2টা ডিস্ট্রিক্ট বাস সাঁই সাঁই করে চলে যাচ্ছে। পাশে কোনো মানুষজনের চিহ্ন নেই। রাত প্রায় 10টা, কি আসবে হাইওয়েতে। আমি একটা সিগারেট ধরিয়ে একটু পরপর একটা একটা করে টান দিচ্ছি আর চাকা আসার ব্যাপারটা নিয়ে চিন্তা করছি। লুকিং গ্লাসে রকি আসার পথে তাকিয়েছিলাম। হঠাৎ ভেতরে থাকা লুকিং গ্লাসে চোখ আটকে গেল। চোখটা সরিয়ে পেছনে তাকাতে দেখলাম না, কিছুই না, সব ঠিক আছে। আবার যখন সিগারেটে টান দিয়ে লুকিং গ্লাসের দিকে তাকালাম, তখন ভয়ে স্থির হয়ে গেলাম। আমি দেখলাম মেয়েটার লাশটা উঠে বসে আছে। এবার আমি ঘাড় ঘোরাতে সাহস করলাম না। আমার মনে হচ্ছিল দাঁতে দাঁত লেগে আসবে। হঠাৎ পেছন থেকে মেয়েটা বলে উঠল, ভাইয়া, আমি পানি খাবো, পিপাসায় গলাটা ফেটে যাচ্ছে। আমি অনিচ্ছা সত্ত্বেও পেছনে তাকিয়ে দেখি মেয়েটা সত্যি শোয়া থেকে উঠে বসেছে, আর শরীরের দাগগুলো নেই। থ্যাকলানোর দিকটা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে সে অজ্ঞান হয়েছিল, এখনই জ্ঞান ফিরেছে। মেয়েটা আবারও বলতে লাগলো, ভাইয়া, আমার খুব পানির পিপাসা লেগেছে, আমাকে একটু পানি দেন। কেন জানি মুহূর্তের মধ্যে আমার ভেতর থেকে সব ভয় কেটে গেছে। মেয়েটাকে দেখতে স্বাভাবিক লাগায় আমি একটা পানির বোতল এগিয়ে দিলাম। পানিটা পেয়ে সে এক নিঃশ্বাসে শেষ করে কেমন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমি মুহূর্তে ভাবছি, আহা জীবন, কি দারুণ আমাদের চিকিৎসা ব্যবস্থা। একটা অজ্ঞান হওয়া জীবিত মেয়েকে লাশ বানিয়ে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়েছে। এগুলো ভাবতে না ভাবতেই মেয়েটা আমার দিকে মুখ করে বলতে লাগলো, জানো ভাইয়া, এই পানির জন্য আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমার ভার্সিটি বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে বাস স্ট্যান্ডে আসি। আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিলাম। যখন একটু সামনে এগোলাম, খেয়াল করতে পারিনি কখন একটা দ্রুতগামী বাস আমার সামনে এসে পড়েছে। চোখের পলকে বাসটার আঘাত খেয়ে সামনে পড়ে যাই, আর বাসটা ব্রেক করতে না পেরে আমার মাথার ঠিক বাম সাইড দিয়ে চলে যায়। যাওয়ার সময় আমার সমস্ত শরীরটাকে কয়েকবার রাস্তায় পিষ্ট করে যায়। অ্যাক্সিডেন্টের বেশ কিছুক্ষণ পর পর্যন্ত জীবিত ছিলাম। মেয়েটার মুখে এই কথাগুলো শুনে আমার বাকরুদ্ধ হয়ে গেছে। আমি যেন আমার মধ্যে নেই, আমি শুধু শুনছি। তারপর মেয়েটা বলছে, চিৎকার করে বলতে পারিনি, আমাকে কেউ পানি দাও, পিপাসায় আমার গলা ফেটে যাচ্ছে। খুব শব্দহীন আর্তনাদ করে পানির জন্য গুমড়ে কেঁদে উঠেছিলাম, কিন্তু আমাকে এক ফোঁটা পানি কেউ দেয়নি। যখন শেষ নিঃশ্বাসটা ফেললাম, একজন এসে আমাকে পানি খাওয়াতে চাইল, কিন্তু পানির এক ফোঁটাও গলা দিয়ে নামলো না, গাল বেয়ে পড়ে গেল। আমার নিথর দেহটা অ্যাম্বুলেন্সে তোলা হলো। আমার আইডি কার্ড দেখে ভার্সিটি থেকে তথ্য নিয়ে আমার কয়েকজন বন্ধু আর শিক্ষককে খবর দেওয়া হয়, আর তারাই আপনার গাড়িতে তুলে দিয়েছে আমাকে বাড়িতে পৌঁছে দিতে। মেয়েটা এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু চুপ করে আবারও বলল, ভাইয়া, আমার আব্বা আম্মা আর ভাই বোনকে বলবেন আমার জন্য যেন না কাঁদে।
আর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে পানি খাওয়ানোর জন্য। এই কথা বলে মেয়েটা আবার শুয়ে পড়ে। ততক্ষণে আমার হেল্পার রকি চাকা ঠিক করে এসে বলল, ভাই চলেন, চাকা ঠিক হয়ে গেছে। আমি শুধু পেছনে তাকিয়ে আছি। রকে গায়ে হাত দিয়ে ধাক্কা দেওয়ায় আমার নীরবতা ভাঙে, আমার সম্বিত ফিরে পাই আমি। রকির ইশারা পেয়ে খেয়াল করলাম আমার পুরো শরীর ঘামে ভেজা। এ বিষয়ে রকিকে কিছু বললাম না। চাকাটা লাগিয়ে আবার রওনা দিলাম। মেয়েটার বাড়ি যেতে যেতে পরদিন সকাল 9টা বেজে যায়। মেয়েটার লাশ পেয়ে মেয়েটার বাবা মা ভাই বোন কান্নাকাটি শুরু করে দিল। আমি ওইখানে বেশিক্ষণ অপেক্ষা করতে পারলাম না। মেয়েটার বলা কথাগুলো কারো কাছে বলতে পারিনি। গাড়ি স্টার্ট দিয়ে ঢাকার দিকে রওনা দিলাম। মনটা খারাপ করে একটানা গাড়ি চালিয়ে যখন আবার ওই রাস্তায় আসলাম যেখানে গাড়ি নষ্ট হয়েছিল, সেখানে এসে দেখলাম মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে আছে, সুন্দর একটা হাসি দিয়ে হাত নাড়িয়ে আমাকে বিদায় জানাচ্ছে। এটা দেখে আমার মনটা কেন যেন এক অজানা কারণে ভালো হয়ে গেল। ভালো একটা স্বস্তি নিয়ে ঢাকায় ফিরে চলে আসলাম। কোনো ভয় পাইনি, তবে এই রহস্যময় ঘটনাও আজও আমায় ভাবায়। এই বলে রিয়াদ ভাই তার ঘটনা শেষ করলেন। রাসেল ভাই, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। তো এই ছিল ঘটনা, আমি পড়ে শোনালাম। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে। আমরা অপেক্ষায় থাকলাম আপনার ঘটনার, এবং আরও বেশি বেশি করে যদি ঘটনা পাঠান আরও বেশি বেশি করে ইমেল এপিসোড হবে, আরও বেশি বেশি করে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। সুতরাং অপেক্ষায় আছি আপনাদের ঘটনার। স্টুডিওতে আসুন বা লিখে পাঠান, যেভাবে খুশি ঘটনা পাঠিয়ে দিন আমাদের। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম booth.com with Russell. ঈদ মুবারক আপনাদের সবাইকে। আমি রাসেল আছি সাথে। ঘড়িতে সময় রাত 12:10 আর চলছে booth.com। প্রথম ঘটনাটা আমরা শুনলাম। আশা করছি প্রথম ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। ইমেল এপিসোড মানেই স্পেশাল কিছু, এবং ইমেল এপিসোড আমরা সবসময় পছন্দ করি, এবং ইমেল এপিসোড শুনতেও আমাদের ভালো লাগে। সব কিছুই খুব অন্যরকম মনে হয়। এই জন্য ঈদেও আমাদের ইমেলের আধিক্য বেশি থাকে, এবং এবারও কিন্তু বেশ কিছু ইমেল রয়েছে যেগুলো আপনার রক্ত হিম করে দেবে, সে ধরনের ইমেল রয়েছে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ঘটনায় যাব। আপনারা আমাদেরকে কমেন্ট করুন আমাদেরকে স্বাধীনে, এবং ঠিক একইভাবে অনেকে আমি জানি যে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন স্বাধীনে, এবং একইভাবে আমাদেরকে ইমেল করে আপনার ঘটনা পাঠান। আমাদের ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে, এবং এই অ্যাড্রেসে আপনারা লিখবেন কোথা থেকে আপনারা ঘটনা পাঠাচ্ছেন, সেটাও আমাদেরকে জানাবেন। আশা করব সেটাই। এবং আমি এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেকেই আমাকে কিন্তু স্বাধীন মিউজিক অ্যাপে লিখছেন, এবং অনেকেই ঘটনা পাঠিয়েছেন যারা ঈদে, তারাও আমাদের সাথে হয়তো এখন শুনছেন। তো সব কিছু মিলিয়ে এই ঈদটা আমাদের সবার জন্য জমজমাট হয়ে উঠুক। আমি কিছু কমেন্ট পড়তে পারি আপনাদের অনুমতি নিয়ে, যদি আপনারা চান দেখি। কারণ ঈদের দিন তো, মানে ঈদের আগের দিন তো অনেক জায়গায়। সাকিব লিখেছেন বরিশাল থেকে শুনছি, যদিও আমাদের বাংলাদেশে ঈদ কিন্তু আরেকটু পরে। হানিফ শিকদার লিখেছেন হ্যালোইন স্পেশাল এপিসোডে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্লে করা হয়েছিল সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক চান। এমডি সজীব আলী লিখেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে শুনছি। এতজন কথা বলছেন, কেউ ঈদ নিয়ে কোনো কথা বলছেন না, খুব অদ্ভুত ব্যাপার। যদিও আপনারা জানেন যে অনেক জায়গাতে ঈদের চাঁদ, মানে সৌদি আরবে দেখা গেছে, এবং সেই অনুযায়ী অনেক জায়গাতেই ঈদ পালিত হবে কালকে। যাই হোক, আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আপনারা সঙ্গেই থাকুন আমাদের, এবং আশা করছি প্রতিটা মুহূর্ত আমাদের সাথে এইভাবেই থাকবেন, আমাদেরকে এইভাবেই আনন্দ দিয়ে যাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এটি একটি ইমেল, খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না। চলুন শুনে আসি। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। booth.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। তারপর তিনি লিখছেন, আমি জানি আপনি ভালো আছেন। আমি মোর্শেদ আলম,
আমি 2011 সাল থেকে ভূত FM শুনে আসছি। ভূত.কমের সাথে আছি, ভূত.কম দীর্ঘজীবী হোক। আজকে আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। আমি বিদেশে থাকার কারণে আমার স্টুডিওতে আসা সম্ভব নয়। আমার মায়ের মুখ থেকে যেভাবে শুনেছি সেভাবেই বলছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি গুছিয়ে বলতে না পারার জন্য। রাসেল ভাইকে অনুরোধ করব গুছিয়ে বলার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্লিজ। ওই ঘটনাটি রাঙ্গুনিয়া, চট্টগ্রামের একটি ঘটনা। আমি ওই স্থানের নাম উল্লেখ করতে পারবো না। সালটা ছিল 1974-75 দিকে। কোথাও থেকে একটা মহিলা ও তার ছেলে আসলো। দেখতে অনেক লম্বা, যেমন বিহারের মহিলারা হয়। তখনকার যুগে আমার বাবা মা ছিল গ্রামের সর্দার। আমার বাবা যেভাবে বলতো গ্রামের সবাই সেভাবে চলতো। ওই মহিলা এসে একটি আশ্রয় খুঁজছিল। সবাই আমার বাবার কাছে যেতে বলল। তখনকার মানুষ একটু সহজ সরল টাইপের হতো। আমার বাবা ওই মহিলাকে বলল, এখন তো তেমন ঘর নেই, ওইদিকে চৌধুরী বাড়িতে একটা ঘর খালি আছে, আমি তাদের সাথে কথা বলে দেখি, এতদিন তুমি আমার বাড়িতে থাকো। ওই মহিলা ও তার ছেলে আমাদের বাড়িতে থাকতে শুরু করলো এবং আমার বাবা চৌধুরী বাড়ির মানুষদের সঙ্গে কথা বলে মহিলার থাকার ব্যবস্থা করে দিল। আশেপাশে তেমন ঘর ছিল না, 2-1টা ঘর ছিল। বেশ বছর 2 কেটে গেল। ওই মহিলা ও তার ছেলে পাহাড় থেকে কাঠ কেটে বিক্রি করে সংসার চালাতো। মাঝখানে কিছুদিন যাওয়ার পর থেকে মা ছেলের ঝগড়া শুরু হলো রাত বিরাতে। একটা সময় কিছুদিন পর ছেলেটা বসন্ত রোগে আক্রান্ত হয়। আশেপাশে যারা আছে তারা দেখে ছেলেটার বসন্ত রোগ হয়েছে। একদিন আমার বাবা ফজরের নামাজ পড়তে যায় এবং সেখানে ওই বাড়ির মহিলার আশেপাশের লোকজন বলে গতরাত্রে ওই মহিলা নাকি অনেক কান্নাকাটি করেছে আর ঝগড়া করেছে। নামাজ শেষ করে সবাই সিদ্ধান্ত নিল মহিলার বাড়িতে যাবে সকাল সকাল। সবাই গেল ওই বাড়িতে। যখন ওই মহিলাকে ডাকা শুরু করলো, ওই মহিলা একটা লম্বা দা হাতে বেরিয়ে আসলো আর আমার বাবার দিকে তেড়ে আসলো আক্রমণ করতে। সবাই ওই মহিলাকে থামিয়ে বলল, কি হয়েছে তোমার, এরকম করছো কেন? ওই মহিলা গত রাতে সব ঘটনা খুলে বলতে শুরু করলো। আমি ওই মহিলাটির মতো করে বলছি। আপনারা সবাই জানেন আমার ছেলেটা অনেক দিন ধরে বসন্ত রোগে আক্রান্ত। সে গত রাতে মারা গেছে। রাত বেশি হয় কাউকে ডাকতে পারিনি এবং আমি অনেক কান্নাকাটি করছিলাম। মধ্যরাতে দেখি সর্দার সাহেব আমার বাসায় আসছে এবং দরজা খুলতে বলছে। এসে বলতে শুরু করলো, তোমার ছেলের মৃত্যুর খবর পেয়ে এসেছি। আমার মাথায় তখন আর কোনো কিছু কাজ করছিল না, তাই ওনাকে ঘরে আসতে দিলাম। কিছু সময় কেটে যাওয়ার পর উনি বলতে লাগলো, রাত অনেক হয়েছে, কালকে তোমার ছেলের দাফন কাফন করতে হবে, অনেক কাজ বাকি আছে। তার চেয়ে বরং আমি লাশের পাশে থাকি, তুমি একটু বিশ্রাম করো। আমি বললাম, না সমস্যা নেই, আমি আছি, কালকে সকালে সকালে অনেক কাজ, তুমি একটু বিশ্রাম করো। উনি জোরাজুরি করতে লাগলেন। আমি অন্য রুমে গিয়ে শুয়ে পড়লাম সেই জোরাজুরির কারণেই। অনেক চেষ্টা করেও ঘুমাতে পারিনি একটুও। কিছুক্ষণ পর খেয়াল করলাম উনি এদিক সেদিক করছেন। আরও কিছু সময় কেটে যাওয়ার পর দেখি উনি আমার দিকে আসছেন এবং আমি ঘুমিয়ে গেছি কিনা সেটা দেখছেন। আমি ঘুমের ভান করে থাকলাম। দেখছি উনি কিচেনের দিকে যাচ্ছেন। আমি ওনার পেছন পেছন গেলাম যাতে উনি বুঝতে না পারেন। দেখি উনি কিচেনে কি যেন খোঁজাখুঁজি করছেন। দেখি হাতে লবণ নিয়ে আসছেন। আমি আবার শুয়ে পড়লাম। লবণগুলো নিয়ে আমার ছেলের পাশে বসলো। আমার বুঝতে বাকি রইল না এটা কি ছিল। তাই কিচেন থেকে বড় দা নিয়ে আসলাম। এক পাশে দেখতে লাগলাম উনি কি করে। আমার ছেলের গায়ে আঘাত করতে শুরু করলো এবং আমার ছেলের গা থেকে মাংস খেতে শুরু করলো। আমি দা নিয়ে ওনার দিকে তেড়ে আসলাম, ওনাকে আঘাত করলাম। আঘাত করার সাথে সাথে দেখি উনি একটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো। ভয়ঙ্কর লোমে ভরা তার শরীর। এত ভয়ঙ্কর চেহারা আমি জীবনে কখনো দেখিনি। তা সে আমাকে হামলা করতে চেষ্টা করছে। ওনাকে দা দিয়ে আমি আঘাত করছি। সঙ্গে সঙ্গে দরজা খুলে বের হয়ে যাই এবং খুব ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকি। ওনার সাথে যুদ্ধ করতে করতে কখন যে ফজরের আজান দিয়ে দিয়েছে আমি জানি না। দেখি হঠাৎ সব চুপ হয়ে গেছে। আমার তান্ত্রিক বিদ্যা জানা ছিল, তাই আমাদের কিছু করতে পারেনি। একটা ব্যাপার, সকালে সে লাশটাকে দাফন করে ফেললো। এরপরে মহিলা কোথায় গেছে কেউ দেখেনি। এরপর প্রায় 10 বছর পরে সেই চৌধুরী বাড়িতে একটা বিবাহ অনুষ্ঠান হয়েছে। সবার মতো আমরাও বিবাহতে গিয়েছিলাম। মেহেদি রাতে অনেক ধুমধাম করে আয়োজন চলছিল। মধ্যরাত্রে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। যখন ঘুম ভাঙে দেখি সবাই আমাকে রেখে চলে গেছে। আমি দেখছিলাম আমার বাড়ির আশেপাশের কেউ আছে কিনা। দেখি কেউ নেই, তাই একা যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সবাই আমাকে রাতে যেতে বারণ করছিল। আমি কারো কথা না শুনে যেতে শুরু করলাম। মনে মনে ভাবলাম 5 মিনিটের রাস্তা, এমন কি আর হবে। বিবাহ বাড়িতে তো মাইকের আওয়াজ ছিল, তাই ভয় করছিল না। আমি যখন হাঁটা শুরু করলাম, কিছু দূর যাওয়ার পরে দেখি আমার পেছন পেছন কেউ আসছে। পেছনে ফিরে দেখি কেউ নেই। আমি আবার হাঁটতে শুরু করলাম। এবার আওয়াজ হচ্ছে কোথাও থেকে। এবার পেছন ফিরে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি 2টা রাজহাঁস আমাকে পেছন থেকে তাড়া করছে। আমিও দৌড়াতে শুরু করলাম এবং চিৎকার করতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে বাড়ির উঠোনের সামনে এসে জ্ঞান হারালাম।
যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি বাড়িতে শুয়ে আছি আর সকাল হয়ে গেছে। আমার মা জিজ্ঞেস করলো কি হয়েছে কালকে। আমি রাতের সব ঘটনা খুলে বললাম। আমার মা রাতে না ফেরাতে খুব চিন্তা করছিল আর ঘুম আসছিল না তার। আমার চিৎকার শুনে আমার বাবা বের হলো বাসা থেকে এবং আমাকে দেখতে পায় সে। পরে একটা হুজুরের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। হুজুর ঝাড়ফুঁক করে বলে খুব খারাপ একটা জিন নাকি আমার পেছনে নিয়েছিল। আমার মা বাবা বাইরে যাওয়াতে কিছু করতে পারেনি। এরপর আর কোনো সমস্যা হয়নি। এই বলে আমার মায়ের ঘটনা শেষ করলো। যদি এই ঘটনাটি সিলেক্ট করেন শেয়ার করার অনুরোধ রইল। পরিশেষে রাসেল ভাইকে বলতে চাই এরকম আরো অনেক ঘটনা আছে, আস্তে আস্তে সব ঘটনা জানাবো। এখানে একটা জিনিস আমি বলতে চাই, কতগুলো কোয়েশ্চেন আমার আছে। আপনার চৌধুরী বাড়িতে গিয়েছিলেন যিনি, যার রূপ ধরে মানে একজন অশরীরী এসেছিল আর কি লাশ খাওয়ার জন্য। তারপরে ব্যাপারটা কি ঘটলো, তিনি যে দা নিয়ে তেড়ে আসলেন, এটা কে ছিল আসলে সেটা কি জানা গিয়েছিল? সেকেন্ড কথা হচ্ছে আপনার সাথে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার সাথে প্রথম ঘটনাটির সংযোগ কোথায়? যদি তা পারেন দয়া করে জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। ঘড়িতে সময় রাত 12:21। আমি রাসেল আছি সাথে আপনাদের সাথে, এবং ঠিক একই সাথে শুধু আমি আপনাদের সাথে আছি এটা বললে ভুল হবে, আমাদের সমস্ত মডারেটররাও কিন্তু আপনাদের সাথে আছেন। এবং ঈদের জন্য সরি এবং ঈদের জন্য ঈদের এই কি বলবো যে শুধুমাত্র আপনাদের এই প্রত্যেকটা রাত উপভোগ করে তোলার জন্য তারা যে পরিমাণ কষ্ট করেছেন আমি স্যালুট জানাই তাদের সবাইকে। আর আরেকটা কথা বলবো সেটা হচ্ছে ঈদের মধ্যে আমাদের সবাই জানি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে বৈরী আবহাওয়া চলছে মাঝখানে, কিন্তু তার মাঝখানেও ঈদ আসে খুশি নিয়ে, ঈদ আসে আনন্দের বার্তা নিয়ে, ঈদ আসে প্রিয়জনের মুখের হাসি হয়ে। ঈদ আমাদের কাছে সবসময় আনন্দময় এবং এই ঈদটাকে নিয়েই আমাদের এবারের যে প্ল্যান সেটা হচ্ছে যে আমরা কয়েকটা এপিসোড করবো আপনাদের জন্য। ঈদের আগের দিন একটা করছি, ঈদের দিন একটা করব এবং ঈদের পরের দিনও ঈদের মাঝখানেও আপনাদের সামনে সব কিছু জানিয়ে দেবো আপনাদের কখন কী করবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, চলুন শুনে আসি। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও প্লিজ, চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? booth.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালো আছেন। কেমন আছেন জিজ্ঞাসা করলাম না, আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি 2015 সাল থেকে ভূত এফএম শুনে আসছি। ভূত এফএম বন্ধ হয়ে যাওয়াতে অনেক খারাপ লাগা কাজ করছিল। আবার যখন পুনরায় আপনি booth.com শুরু করলেন তখন অনেক ভালো লেগেছে। আমার বাসা স্টুডিও থেকে অনেক দূরে হওয়ায় স্টুডিওতে গিয়ে ঘটনা বলতে পারবো না। আমার লাইফে কোনো ঘটনা লিখিনি, আজকে এই প্রথম ঘটনা লিখছি। আমি তেমন গুছিয়ে লিখতে পারি না, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাই। আমার পাঠানো ঘটনাটি তেমন ভয়ের না হলেও অনেক দুঃখজনক, হৃদয় বিদারক একটি ঘটনা। ঘটনাটি 10 দিন আগে ঘটে যাওয়া আমাদের এলাকার এক মর্মান্তিক দুঃখজনক ঘটনা। ঘটনাটি আমার ভাবির মায়ের এক পাশের বাসার ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া। ভাবির ভাষায় বর্ণনা করছি। ভাবির ছোট ভাইয়ের ছদ্মনাম আসিফ কাজের সূত্রে ঠাকুরগাঁও শহরে যান। বয়স আনুমানিক
17-18 হবে। সেখানে তিনি রাজমিস্ত্রির কাজ করেন। তো একদিন তাকে হঠাৎ একটি সাপ তাড়া করে। সাপ তাড়া দেওয়ার পর তিনি দৌড়ে রুমে আসেন। তারপর 2 দিন পর আসিফ কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে দেখতে পায় যে 2টা সাপ সম্ভবত ডারাস বা কোকড়া মিলে একে অপরকে জড়িয়ে ধরে আছে, এরকম একটা অবস্থা দেখতে পায়। কৌতূহলবশত আসিফ সাপ দুটোর ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেয়। কিন্তু কে জানতো আসিফের একটা ভুল তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। সেই কথা মনে করলে এখনো আমার খারাপ লাগে। তারপর সেই রাতে আসিফের সাপ দুটি স্বপ্নে দেখায় যে সে নাকি বিপদে পড়তে যাচ্ছে। এভাবে আসিফ 2-3 দিন একই রকমের স্বপ্ন দেখে। তারপর গ্রামের বাসায় আসে, তার মাকে সবকিছু খুলে বলে। তার মা তাকে আবারও শহরে পাঠায় কাজ করতে। তো শুক্রবার তিনি প্রতিদিনের মতো ঘুমাতে যান। বলে রাখা ভালো, কাজ যেহেতু রাস্তা মেরামতের, সেই সুবাদে তাকে বাইরে থাকা লাগে। তো তার সাথে কাজ করতে আসা 4 জন ছেলের মাঝে একসাথে তিনি ঘুমাচ্ছিলেন। তো ঘুমিয়েছিলেন। শুক্রবার মাঝরাতে সেই সাপ এসে আসিফের গলার রগ বরাবর কামড় বসিয়ে দেয়। এখানে প্রশ্ন হলো যে বাকি 4 জন থাকতে ওদের কিছু করলো না, আসিফকে কেন কামড় দিল? এই উত্তর আজও অজানা। তারপর ঘটনায় ফিরে আসি। তো সেই সাপ কামড় দেওয়ার বিষয়টা যখন আন্দাজ করতে পারলো এবং সে মালিককে জানায়, মালিক ওঝা ডেকে এনে চিকিৎসা করেন। আসিফ সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। 2 দিন পর আবার বিষক্রিয়া শুরু হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সোমবারে 29/8/22 তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে আসে। লোকমুখে শোনা যায় ওই সাপ দুটি নাকি বিশুরিয়া সাপ ছিল। গ্রামের ভাষায় এটিকে বিশুরিয়া বলা হয়। এদিকে হিন্দুরা নাকি দেবতা মানে আর তাদেরকে পূজা করে। ঘটনা এখানেই শেষ নয়। আসিফের একটা ছোট বোন, তার বয়স 3 বছর হবে। যেহেতু তাদের কবরস্থানটা বাসার কাছেই ছিল, তো তার বোন হঠাৎ করে বাসা থেকে বের হয়ে তার মা বাবাকে না বলেই কোথাও চলে যেত। তার মা বাবা যখনই বলতো যে কোথায় যাস, তখন সে বলতো ওই যে ভাইয়া আমাকে ডাকছে, এই বলে আসিফের কবরের কাছে চলে আসতো। তো এই ঘটনা আমার, এটা কি জিনের কোনো কাজ নাকি অন্য কোনো কিছু, তা আমার আজও অজানা। আপনারা কেউ যদি এর উত্তর জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক রাত্রি জেগে কষ্ট করে ঘটনাটি লিখলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে তিনি তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়েছেন। আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠান, আপনারাও আমাদেরকে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ ঘটনা পাঠিয়ে দিন russell.bhuth.com@gmail.com এই অ্যাড্রেসে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম bhuth.com with Russell. ঈদ মোবারক। আশা করছি ভালো লাগছে, আশা করছি বোর্ড হচ্ছেন না। ঘড়িতে সময় রাত 12:27 আমাদের বাংলাদেশে কিন্তু এখনো চাঁদ দেখা যায়নি। আমি বলছি যে সৌদি আরবকে মেনে বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় ঈদ পালিত হবে আগামীকাল। সেই উপলক্ষে আমি বলছি সবাইকে ঈদ মোবারক, ঈদের পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এবং আমি এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি জানি না যে আপনাদের ঘটনাগুলো আপনারা কতটা এনজয় করছেন, এই ঘটনাগুলো কতটা ভালো লাগছে, আমার কোনো আইডিয়া নেই। কিন্তু এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পরবর্তী ঘটনা আমাকে যেতে হচ্ছে। আশা করছি যারা মানে ভালোই লাগছে মনে হয়, কারণ মানুষজন বাড়ছেন ধীরে ধীরে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। ঈদের আগের দিনটা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা যুক্ত হচ্ছেন তারা আমাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেবার জন্য, এবং কালকেও ঈদের আগের দিনে যারা যুক্ত হবেন তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা থাকলো। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। চলুন চলে যাই। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। bhuth.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। স্টুডিওতে এসে পড়া সম্ভব নয়, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি bhuth.com-এর একজন নিয়মিত শ্রোতা। আমি মোহাম্মদ রিফাত সরকার, বাড়ি দিনাজপুর জেলার ফুলবাড়ি শহরে। পড়ালেখার সুবাদে কুড়িগ্রাম জেলাতে থাকতে হয়। আমি কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের 3য় বর্ষের ছাত্র। ঘটনাটি আমার সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। যাই হোক, ঘটনা শুরু করা যাক। পলিটেকনিকে চান্স পাওয়ার পর যেহেতু কুড়িগ্রামে থাকতে হবে, সেই জন্য
একটা মেস খুঁজছিলাম। মেস তেমন পছন্দ হচ্ছিল না, মন মতো হচ্ছিল না, তাই একটু নিরিবিলি পরিবেশ পেলে লেখাপড়ার জন্য ভালো হয় সেরকম একটি মেস খুঁজতে লাগলাম। কিন্তু পলিটেকনিক থেকে 10 মিনিট হাঁটতে হয়। কোনো এক সমস্যার কারণে মেসটির নাম উল্লেখ করব না। যাই হোক, মেসটিতে আমার বাবা এসে আমাকে রেখে গেল এবং এই মেসটি আমার খুব পছন্দ হয়েছিল। এটি অনেক নিরিবিলি একটি জায়গা, বড় বড় আম গাছ ছিল, মনে হয় অনেক পুরনো গাছ। ওই মেসে আমি সবার থেকে ছোট। প্রথম মেসে ভালো না লাগলেও পরে সবার সাথে মিলেমিশে অনেক ভালো লাগতে শুরু করে। এইভাবে 2 মাস কেটে যাওয়ায় আমার মিড টার্ম পরীক্ষা শুরু হয়। আমাদের মেসের বোর্ডার সংখ্যা ছিল 15 জন, আর সবাই ছিল আমাদের মেসের বড় ভাই। আমি ছোট দেখে আমাকে সবাই খুব আদর করত। আমি শুধু সেই মেসের সিভিল ডিপার্টমেন্টে পড়তাম, আর বড় ভাইরা কম্পিউটার ডিপার্টমেন্টে পড়তো। পরীক্ষার রুটিন পেলাম, সবার পরীক্ষা আমার 2 দিন আগে শেষ হয়ে যাবে। পরীক্ষা শুরু হয়ে গেল, বড় ভাইদের পরীক্ষা শেষ হয়ে যাবে, আর একটা পরীক্ষা বাকি আছে। কিন্তু সেদিন রাতে সবাই এক রুমে বসে অনেক টেনশনে ছিল। আমি রুমে ঢুকে বলি, কি হয়েছে, সবাই চুপচাপ কেন? নাজিউর রহমান নামে একজন বড় ভাই বলে উঠল, তুমি মেসের সব থেকে ছোট দেখে তোমাকে কিছু বলেনি, তুমি ভয় পেতে পারো। আমি কিছুই বুঝতে পারছি না, কিসে ভয় পাবো বলো না। একজন বড় ভাই বলেন, এই মেসে থাকাকালীন অনেকে অনেক কিছু দেখেছে, যা ভৌতিক কিছু। আমি শুকনো গলায় বললাম, ওই আমি তো কিছু দেখিনি। ভয় পেলেও তাদের দেখে একটু হেসে উড়িয়ে দেই। আসলে জিন জাতিকে বিশ্বাস করি আল্লাহ তাদের পৃথিবীতে প্রেরণ করেছেন, কিন্তু কখনো দেখিনি, তাই তেমন একটা ভয় পাই না। তখন রমজান মাস, 14 রমজান ছিল 3টি। সবাই চলে যাবে দেখে সবাই মিলে একসাথে বাজারে গেলাম একটি বড় মাছ কিনে আনতে, সেহরি করার জন্য। তারপর ইফতার খেয়ে নামাজ পড়ে বসে থাকি। একটু পর খালা এসে মাছ রান্না করে দিয়ে যায়। এসে রুমে ঘুমিয়ে পড়ি। তারপর মসজিদে অ্যালার্ম শুনে সেহরি খাওয়ার জন্য উঠি, সবাইকে ডাক দেই। আমি বাথরুম থেকে অজু করে খাবার নিয়ে রুমে আসি। আমি সবার খাবার রুমে নিয়ে যা দেখি তা আমি বিশ্বাস করতে পারি না। আমি ভালোভাবে দরজার ছিটকিনি লাগিয়ে দেওয়ার পরেও একটি বিড়াল ঢুকে মাছগুলো সব খেয়ে ফেলেছে। তখন বিড়ালটা ওইখানে বসে কাঁটা চিবাচ্ছে। সবাই এটা দেখে আমাকে বকাবকি করতে শুরু করলো। বলল, তুই ভালো করে লাগাসনি। একটু রাগ হয়ে কাচের গ্লাস সামনে ছিল, তাই দিয়ে বিড়ালটার দিকে ছুঁড়ে মারলাম, আর বিড়ালটার মাথায় সেটি গিয়ে লাগলো। তারপর সবার জন্য একটা ডিম ভেজে সবাই সেহরি করে নিজ নিজ রুমে। তারপরে তারা সবাই ঘুমিয়ে যায়। পরের দিন সবাই পরীক্ষা দিয়ে এসে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আমিও পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়লাম। তারপর ঘুমের মধ্যে আজব একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন ছিল এমন যে বিড়ালটিকে আমি রাতে আঘাত করেছিলাম সে অনেক করুণ গলায় কাঁদছে। তার পাশে একটি অবয়ব দাঁড়িয়ে আছে এবং রাগান্বিতভাবে আমার দিকে তাকিয়ে আছে এবং আমাকে শাসাচ্ছে, এবং সেই অবয়বটা ধীরে ধীরে বিকট হতে শুরু করলো। আমার ঘুম ভেঙে যায় বিভৎস চেহারা দেখে। ঘুম ভেঙে দেখি 4:40 বেজে গেছে। নিজেকে সান্ত্বনা দিয়ে বললাম, থু, এটা তো একটা স্বপ্ন মাত্র। তারপর সন্ধ্যার আগে আগে ইফতার নিয়ে বসলাম। ইফতার শেষ করে নামাজ পড়ে এসে পড়তে বসলাম। একটু পর খালা এসে আমার একার জন্য রান্না করে দিয়ে চলে গেল। যেহেতু রমজান মাস, রাতের খাবার খেয়ে সেহরির খাবারটা নিজের রুমে নিয়ে ঘুমিয়ে পড়লাম। হুট করে আমার ঘুম ভেঙে গেল 3টার দিকে। মেসের ছাদে কি জানি অনেক জোরে জোরে হাঁটাচলা করছে আর অনেক শব্দ করছে। আমি খুব অবাক হলাম, মেসে তো কেউ নেই, ছাদে কে হাঁটাচলা করবে? আমি একটু সাহস জুগিয়ে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে ফোনের টর্চ লাইটটা অন করে ছাদে যাই। ছাদে গিয়ে দেখি কিছুই নেই, সবই স্বাভাবিক। আমি যখন ফিরে আসবো তখনই দেখি আম গাছের উপরে 3 জন লম্বা চুলওয়ালা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে এবং তাদের চোখ বড় বড় লাল। বিভৎস হাসি দিয়ে তারা অদৃশ্য হয়ে গেল। আমি আর নিজেকে সামনে রাখতে পারছিলাম না। যা যা দোয়া আছে পড়তে শুরু করলাম। পড়তে পড়তে রুমে আসলাম ভয় ভয় করে। সেখানে একটা হাসির শব্দ আমার কানে বাজে। রুমে এসে ভয় ভাবতে শুরু করলাম, এসব কি হচ্ছে আমার সাথে? আমি কিছুই বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। তারপর আমি আবারও এসব মনের ভুল ভেবে কাটিয়ে দেই। তবুও মনের ভেতর একটা ভয় থেকে গেছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে এক মেসের বড় ভাইয়ের ফোন এলো। আমাকে বলল, মেসে একটা ফাইল রেখে এসেছি, আমি যেন ফাইলটা নিয়ে আসি। একটা কথা বলে রাখা ভালো, সে আমার রুমমেট ছিল এবং তার নাম ছিল সাদিক। তারপর আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, যাক, ভালোই হলো, কোনো সমস্যা হবে না। তাহলে ভাই যদি আসে তাহলে কালকেই আমি চলে যাব। ঠিক ইফতারের আগে সাদিক ভাই চলে আসলো। ভাইয়া কেন জানি আমার সাথে ঠিকভাবে কথা বলছিল না। হুট করে আকাশ অন্ধকার হয়ে এসে বৃষ্টি শুরু হয়, ইলেকট্রিসিটিও চলে যায়। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে বাথরুমে যাই। এমন অবস্থায় আমি বাথরুমে থাকাকালীন সাদিক ভাই ফোন দিল। আমি ভাবলাম সাদিক ভাই আবার কেন ফোন দিচ্ছে। 2-3 বার যখন ফোন দিল আমি এবার ফোনটা ধরলাম। আমি কিছু বলার আগেই বলে উঠল, আমি আজকে যেতে পারবো না, তুই চলে যাস বাড়িতে, আমি পরে ওইটা নিতে আসবো। কথাটা শোনার পর আমি অনেকক্ষণ চুপ হয়ে থাকলাম। ভাবলাম, আমি তাহলে এতক্ষণ কার সঙ্গে আছি? আমি বাথরুম থেকে বেরিয়ে ভয়ে ভয়ে রুমের দিকে এসে দেখি সেই বিভৎস চেহারা আমার খাটের ওপরে বসে আছে। আমি এটা দেখার পর পেছনে ঘুরে দৌড় দিয়ে দেখি আমার সামনে 2টো অবয়ব দাঁড়িয়ে।
পুরো মেস নিস্তব্ধ হয়ে গেছে। আমি সেন্সলেস হয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। ভয়ে আমার সমস্ত শরীর নিস্তেজ হয়ে যাচ্ছিল। এমতো অবস্থায় বুকে অনেক ব্যথা অনুভব করি। দেখি ওই বিড়ালটা আমার বুকের উপরে বসে আছে এবং বিষণ্ণ গলায় সে বলতে লাগলো, এটিকে আমরা ছিঁড়ে খাবো। চোখ বন্ধ করে আজান দিতে শুরু করলাম। আজান দিয়ে অজ্ঞান হয়ে কখন পড়ে গেছি নিজেও জানি না। পরদিন সন্ধ্যাবেলা চোখ খুললে আমি দেখতে পাই খালা, এলাকার কয়েকজন লোক আমার পাশে। খালা বলে, আমি একটু আগে রান্না করতে এসে দেখি তুমি বাইরে পড়ে আছো, তোমার বুকে অনেক কাটাছেঁড়া দাগ, আশেপাশের অনেক লোকজন এসে যায়, তারপর তোমাকে নিয়ে খাটে শুইয়ে দেওয়া হয়। তারপর ওই এলাকার একজনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ভয়ে 2-3 দিন ধরে ঘটে যাওয়া আমার সাথে সব ঘটনা খুলে বলি। তারপর ওরা আমার বাবাকে ফোন দিয়ে সব ঘটনা বলে এবং হুজুর নিয়ে আসে। কুড়িগ্রামে আমি আমার বাবাকে দেখে হাওমাও করে কাঁদতে শুরু করি। বাবা মা আমার বুকের অবস্থা দেখেও কাঁদতে শুরু করে। তারপর হুজুর আমার কাছে থেকে সব ঘটনা জানতে চায়, আমি হুজুরকে সব বলি। তারপর হুজুর নাকি তার পালিত জিন দিয়ে খবর নিয়ে জানতে পারে যে সেই বিড়ালের বাচ্চাটি যেটিকে আমি মেরেছিলাম কোনো সাধারণ বিড়ালের বাচ্চা ছিল না, সেটি একটি খবিস জিন। হুজুর সেই নিকৃষ্ট জিনগুলোকে বলে আমাকে ছেড়ে দিতে, কিন্তু তারা কোনোভাবে রাজি হয় না। হুজুর তাদের বলে তাদেরকে বোতলবন্দি করবে। এই কথা শুনে তারা কিছু শর্ত দেয়। শর্তগুলো ছিল এমন: সাদা ছাগল, 2টা সাদা কবুতর জবাই করে রক্ত দিতে হবে এই আম গাছের তলায়, আর ওকে এই মেস পরিত্যাগ করতে হবে। সেই মোতাবেক আমি মেস মালিককে খবর দিয়ে সব জানাই। তিনি সব ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন এবং আমি বাসায় চলে আসি। বাসায় আসার পর অনেকদিন জ্বর ছিল। পরে শুনি মেস মালিক জোড়া সাদা ছাগল ও কবুতর দুটি ওইখানে জবাই করে দেয়, আর আমি অন্য একটা মেসে উঠে পড়ি। আমি এই এলাকায় থাকতে পারবো না, আমি ওই এলাকাতে পা মারাই না। আল্লাহ রহমতে আমি এখন সুস্থ আছি। আল্লাহ যে এমন পরিস্থিতিতে কাউকে যেন না ফেলে সেই দোয়া করি। আমি ছোট মানুষ, লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনার ঘটনাটি অসম্ভব রকমের ভালোই লেগেছে আমাদের কাছে। আশা করছি যে আপনি ভবিষ্যতেও আমাদেরকে আরও ঘটনা পাঠাবেন। হ্যালো রাসেল ভাই, হ্যালো লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই তো সবসময় ভালো দলে থাকেন, সেজন্য এক্সট্রা করে জিজ্ঞেস করতেছেন। তো অনেক ধরনের ঘটনা শুনছি, অনেকদিন ধরে আসলে ঘটনা শুনি, ভূতের শুনছি আর ভূত.com-ও শুনছি। তো আমারও আসলে কিছু ঘটনা আছে একদম নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা, আর কোনো উইটনেস লাগবে না, কারণ আমার নিজের সাথে এটা ঘটছে। আমার নাম হচ্ছে জয়, কক্সবাজার শহরে বাড়ি। তো প্রফেশনালি আমি একটা ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ করি। এর আগে আমি আসলে ভলান্টিয়ার হিসাবে কাজ করতাম। তো ঘটনাটা যখনকার, সেটা হচ্ছে 2017 সালে, যখন আমি ওই এনজিওতে ভলান্টিয়ার হিসাবে কাজ করতাম তখনকার। তো 2017 সালের এটা হচ্ছে আপনার 2 ডিসেম্বর এর ঘটনা। আমার একটা আসলে ওয়ার্কশপ ছিল, চট্টগ্রামে একটা ওয়ার্কশপ ছিল। সেটা হচ্ছে 2 ডিসেম্বর, অর্থাৎ 3 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত 7 দিনের একটা ওয়ার্কশপ ছিল। তো আমি আসলে এই এনজিওতে ভলান্টিয়ার হিসেবে কাজ করার সময় বা এখনো আমার বিভিন্ন জায়গায় যেতে হইতো, বিভিন্ন রকম ওয়ার্কশপ এবং প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। তো অনেক হোটেলে আসলে থাকছি, অনেক ধরনের রিসোর্টেও থাকা হয়েছে, বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স আছে। কিন্তু এই এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে একেবারে কি হাইলি, যেটাকে বলে মানে হাইলি রিমেম্বারেবল ইভেন্ট ফর মি। তো আমি মূল ঘটনায় যাই। সেটা হচ্ছে, তো আমি তো আসলে কক্সবাজার থেকে 4.5 ঘন্টার মতো জার্নি করে চট্টগ্রামের একটা হোটেলে চেক ইন করি হচ্ছে পৌনে 8টার দিকে। পৌনে 8টার দিকে আমি চেক ইন করি। হোটেলের নাম আমি আসলে বলছি না, কারণ আসলে হোটেলটা রিনাউন্ড এবং সবাই চিনে, ঠিক আছে, সেজন্য হোটেলটা বলতেছি না। তো ওই হোটেলে যখন আমি উঠি, আপনারা তো জানেন এনজিওর আন্ডারে যখন আপনি কাজ করবেন বা কোন প্রোগ্রামে যাবেন, তারাই সবকিছু অ্যারেঞ্জ করে, সবকিছু থাকা খাওয়া, ট্রান্সপোর্ট সবকিছু। তো SMS এখানেও। তো আমি যখন হোটেলে যাই, হোটেলে আমার চেক ইন করার পরে আমাকে আসলে 303 নাম্বার একটা রুমে, অর্থাৎ 3য় তলায় 303 রুম নাম্বারে আমার রুমটা আসলে বুকিং করা হয়। আমি সেখানে চেক ইন করি। ঢোকার পরে আপনার ফ্রেশ হই, হওয়ার পরে রাত্রের খাওয়ার অর্ডার করি। রাত্রের খাওয়ার পরে আমি অ্যারাউন্ড 10টার দিকে লাস্ট হাতটা ধুয়ে ঘুমিয়ে পড়ি, কারণ আমি আসলে টায়ার্ড ছিলাম, সেজন্য আমি ঘুমিয়ে পড়ি। তো এটা আসলে শীতকাল ছিল। আমি একটা এক্সট্রা কম্বল নিয়ে, অর্থাৎ 2টা কম্বল গায়ের মধ্যে দিয়ে ঘুমিয়ে পড়ি। তো হঠাৎ করে আপনার 1টা এবং 1টা 1:30 দিকে এর মধ্যে হবে,
কারণ আমি আসলে তখন মোবাইল দেখছিলাম একটা 20 না নাকি একটা 22 এরকম একটা সময় আমার আসলে ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যায় হচ্ছে কি জন্য, সেটা হচ্ছে আমার বাথরুমে একেবারে কল থেকে পানি করতেছে, ট্যাপ থেকে মানে জব 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 করে পানি পড়তেছে। সে আওয়াজটা আমার একবারে কানে আসতেছিল। তো আসার কারণে আমি ঘুম থেকে উঠি, পাশে একটা লাইট ছিল সেটা জ্বালানোর পরে আমি আসলে বাথরুমে দিকে যাই। বাথরুমে গিয়ে বাথরুমের দরজা খুলি দেখার জন্য ভিতরে আসলে পানি পড়তেছে কিনা। পানি পড়ার কোনো সুযোগ নেই, কারণ আমি আসলে লাস্ট যখন হ্যান্ড ওয়াশ করছি তখন কিন্তু আমি ট্যাপ অফ করে দিচ্ছি, কিন্তু তবু মনে হয়েছে যে না বাই মিস্টেকলি হইতে পারে, সেজন্য চেক করার জন্য যাই। তারপরে আমি লাইট অন করি, দরজা খুলি, দেখতেছি যে না আসলে ওখানে পানি পড়তেছে না। তো আমি চিন্তা করলাম যে হয়তো এটা আসলে প্রেশার নিয়েছি, ওই জন্য আমি আমার বাসায় ওই যে আপনার বিছানায় চলে আসি। এসে আবার যখন শুয়ে পড়ি এখন দেখতেছি যে না ওই যে পানির আওয়াজটা আরো বেড়ে গেছে। এখন ওই যে বাথটবে শাওয়ার নিচ্ছে কেউ, মানে বাথটবে যখন আপনি শাওয়ার নিবেন যে পানিটা থাকে এবং ঝুম করে যে পানিটা পড়ে এবং বাথটবে শাওয়ার নিলে যেরকম একটা আওয়াজ হয় সেটা হচ্ছে। সেটা আসলে শোনার পর আমি আসলে মানে আমার একটা কিরকম যেন ফিল হয় যে না এটা আসলে কোনোভাবে সম্ভব না, কারণ আমি নিজে বাথটব ইউজ করি নাই। আর বাথটবে এখন এত রাত্রে এই শীতের রাত থেকে গোসল করবে, আর কথা হচ্ছে গোসল করবে একটু কেমনি, আমি একাই তো করে জমে আসি। তবুও আমি আসলে চেক করার জন্য ওখানে যাই। একটা কথা বলি, প্রথমবার যখন আমি গেছি তখন কিন্তু আমি ওই বাথরুমের লাইট এবং বাথরুমের দরজা দুইটাই খুলে রাখি আসছিলাম। দেন আমি আবার গিয়ে দরজার মানে বাইক থেকে দেখি যে কি সমস্যা। দেখতেছি যে ওই বাথটবের দুই পাশে দুইটা আপনার পর্দা থাকে, যখন আসলে শাওয়ার নেওয়া হয় তখন পর্দা দুইটা জয়েন করে দেওয়া হয়। তো আমি তো আসলে কি করি নাই, গোসল করি নাই, দুই পাশে দুইটা। আমি যখন প্রথমে গেছি তখন দুই পাশে দুইটা সরানো হয়েছিল, কিন্তু যখন এখন আমি দেখতেছি যে না একেবারে পানি ঝুমঝুম আওয়াজ ওখানে হচ্ছে এবং শাওয়ার নিচ্ছে সেই জায়গায় আপনার মানে শাওয়ার যেভাবে নেই আর কি পর্দা দুইটা জয়েন করেও দিচ্ছে। এটা দেখার পর আমার আসলে মাথা কাজ করতেছে না, কারণ এটা কোনোভাবে সম্ভব না, এটা মানে কোনোভাবে সম্ভব না। তো মাথা কাজ করতেছে না এবং হঠাৎ করে যখন আমি দেখি যে র্যাকে ওই যে আপনার যেখানে মানে পোশাক রাখা হয় স্নান করার সময়, ওখানে দেখি হচ্ছে আপনার একটা মেয়ের মানে ওই সালোয়ার কামিজ এবং সালোয়ার কামিজ ওখানে ঝোলানো আছে, একটা টাওয়াল ঝোলানো আছে। সাধারণত আমি টাওয়াল ওখানে রাখিনি, আর যে টাওয়ালটা থাকে সেটা হচ্ছে সাদা টাওয়াল, এটা কিন্তু সাদা টাওয়াল না, নর্মাল টাওয়াল যেটা ইউজ করে, ঠিক আছে। ওটা দেখার পর আমার মাথা আরো কাজ করতেছে, এটা কিভাবে সম্ভব। কারণ প্রথম কথা হচ্ছে আসলে আমি নিজে সবকিছু দেখে শুনে নিচ্ছি, এখানে তো কোনো কিছু ছিল না তখন। আর এমনি তো হোটেল যখন চেক আউট করার পর এটা তো এটা কি ক্লিন করে, তাহলে ওখানে থাকার কিছু কথা না। এটা দেখার পর আমার মাথার কাজ করতেছিল না, আমি কি করব। পানির একটা আওয়াজ, আর এদিকে দেখতেছি হচ্ছে আপনার সালোয়ার কামিজ টাওয়েল, মানে এটা দেখার পর আমার মাথা কাজ করতেছে না। ঠিক সেই সময় আপনার একটা মানে আমি এখনো কিভাবে বলতাম, আমার আসলে গুজবাম হচ্ছে, আমি আসলে কিভাবে বলতাম যে ঠিক সেই সময় আমি স্পষ্ট দেখতেছি আমি একটা মেয়ে আপনার মানে একটা সুন্দর করে মেয়ে আপনার ওই যে বাথটবের যে পর্দা সেটা খুলছে, খোলার পর মুখটা দিছে এবং হাতটা সামনে গেছে এবং সেখানে কিন্তু চুড়িও আছে আর কি। তো চুড়িও আছে এইরকম, মানে মেয়েটা বের হচ্ছে। এটা দেখার পর মেয়েটা আমার দেখে একটা মুচকি হাসি দিছে। এটা দেখার পর রাসেল ভাই আমি কি করব, আমি আসলে কিছু বুঝতেছি না। আমি এতটাই ফ্রিজ হয়ে গেছি। আমি কিন্তু ওই বাথরুমের বাইরে আমি দেখতেছি যে না মেয়েটা একটা সালোয়ার কামিজ নিয়ে শাওয়ার নিচ্ছে, পর্দা সরাই ফেলছে যখন, এবং হাসতেছে, মুচকি আছে। এমন না যে আমি অস্বাভাবিক কিছু দেখছি যে খুব বিশ্রী মানুষ বা বিশ্রী কিছু দেখা, এরকম না, একদম নর্মাল। আপনি যেরকম মানুষ, আমি যেরকম মানুষ, একটা সুন্দরী মেয়ে যেরকম হয় সেরকম সেটা, এবং হাসতেছে। মানে কি বলছি, আমি হাসি থাকার পর আমি হাসতেছে, একটা মেয়ে এদিকে মানে শাওয়ারে পানি ফুটতেছে, ট্যাপ থেকে পানি ফুটতেছে হঠাৎ করে। এগুলো দেখার পর আমার মাথা আসলে কাজ করতেছে না। আমার পাশেই ওই যে আপনারা তো জানেন জিনিসপত্র রাখার জন্য একটা ওয়ার্ড্রোব দেওয়া হয়, সেরকম একটা ওয়ার্ড্রোব ছিল, এবং আমি ওখানে আসলে কি আমার সেন্সলেস ওখানে পরে যাওয়ার পর আর কিছু মনে নাই। ওখানে একটা স্পেস ছিল, আমি আসলে পুরো রাত মনে হয় সেখানেই ছিলাম। যখন আমার ঘুম ভাঙে তখন দেখে হচ্ছে সকাল হয়ে গেছে। সকাল হয়ে যাওয়ার পর যখন আমি বাথরুম একবার আমার সামনে, তখন আমি উঠে যখন ঘুরে দেখাই বাথরুমে দেখতেছি যে বাথরুমের দরজা যেমন আমি সব কাছে করে রাখছিলাম সেরকম লাইটও অন আছে,
এবং মোস্ট যেটা স্ট্রেঞ্জ ব্যাপার, আমি কালকে রাত্রে যে দেখলাম যে পর্দা লাগানো, আবার পর্দা খুলছে, পর্দা হাফ, মানে পর্দা তো এমনিতে একেবারে এদিক ওদিক করে থাকা, সেরকম নাই কিন্তু। মানে ওই মেয়েটা যতটুকু পর্দা খুলছিল ঠিক ততটুকু, মানে পর্দা দুটো ঠিক ততটাই জায়গায় রাখা আছে, একদম টু সাইডে একেবারে লাগানো নাই, যেটা একেবারে প্রথমে তাকে আর কি কেউ শাওয়ার না নিলে। এটা দেখার পর আমি আর শাওয়ার টাওয়ার নিই নাই, জুতো ওখান থেকে ব্যাগটা গুছাইছি, গুছানোর পরে মানে সাথে সাথে কল দিছি দাদাকে, দিয়ে বলতেছি দাদা আমি এই রুমে থাকবো না, এই হোটেলেও থাকবো না, আমার হোটেল চেঞ্জ করে দেন, না হলে রুম চেঞ্জ করে দেন। তো দেন ওনারা আবার রিসেপশনে বলেন, আমি আবার নিজে রিসেপশনে আসছি যে ভাই আমি এটা কোনোভাবে থাকবো না এই রুমে, আপনারা আমার এই রুমটা চেঞ্জ করে দেন। পরবর্তীতে তারা বলছে ওকে স্যার আপনি এখন যান। দেন ব্রেকফাস্ট টেস্টফাস্ট করছি আমি, আর কিন্তু গোসল দিন করি নাই, আমি ব্যাগ সহ নিয়ে আসছি, ব্যাগ সহ নিয়ে এক করে খাওয়া নিয়ে দেন আমি আমার প্রোগ্রাম আসতে বলছি খাওয়ার কি। পরবর্তীতে আপনার আমি ওই হোটেলেই ছিলাম, কিন্তু 2 তলায় চলে আসছি, 202 নম্বর রুমে আমাকে দেওয়া হয় এবং আমি সেখানেই আর বাকি যে 7 দিন ছিলাম সেখানেই ছিলাম। তো এটা হচ্ছে রাসেল ভাই আমার ঘটনা। আসলে জানি না কতটা মানে আপনারা বিশ্বাস করবেন, এটাই হচ্ছে মানে কি বললাম আমার সাথে যে ঘটেছে ঘটনা। আর এমন আমি কিন্তু যে অস্বাভাবিক কিছু দেখছি, মানে কালো ছায়া এরকম আমি মানে আমি কি বলতাম, আমি কিন্তু মানুষকে দেখছি, কিন্তু ওই টাইমে ওই রকম মানুষ দেখাচ্ছে, মানে আপনি যে অসময়ে যে একজন ভালো মানুষ দেখলেও যে আপনার কিরকম অবস্থা হবে সেটা মানে আপনি বুঝবেন না। আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ, এগুলো দেখার পরেও আমি অনেক জায়গায় গেছি, হোটেলে উঠছি, থাকছি, আরো কিছু কিছু জিনিস এক্সপিরিয়েন্স করছি, কিন্তু আমি এখনো বাস্তববাদী। আমি আসলে জানি না সেটা এক্সপ্লেনেশন কিভাবে দিব, কারণ কোনোভাবেই সম্ভব না। আমি একাই হোটেলে চেকিং করছি, এবং আপনি চিন্তা করে দেখেন ওই আপনার র্যাকে মেয়ের সেলোয়ার কামিজ এবং ওই মেয়েটা সিলেট কামিজ দিয়ে শাওয়ার করতেছে, এরকম একটা অবস্থা যদি আপনি রাতের আপনার 2টার দিকে দেখেন তাহলে অবস্থা কিরকমের হবে, যেখানে আপনি হোটেলে একা আছেন আর কেউ নাই। তো এই হচ্ছে ঘটনা। যদি মনে হয় যে ভালো লাগছে তাহলে অবশ্যই প্রচার করবেন, সবার জন্য অনেক শুভকামনা রইল। আরো কিছু ঘটনা আছে সেগুলো আমি আসলে সময় করে ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো ভূতে ফিল্ম আরো দীর্ঘদিন চলুক সে আশা করি। আমার জন্য সবাই প্রার্থনা করবেন যেন আমি সবসময় সুস্থ থাকি এবং আপনাদের সাথে থাকি। ধন্যবাদ। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর দেরি না করে আমরা চলে যাব আমাদের আজকের তৃতীয় অডিও ক্লিপে। আশা করছি এটাও আপনাদের কাছে ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে আমরা পরের অডিও ক্লিপটি শুনে আসি। হাই গাইস, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সঙ্গত কারণে আমি আমার নামটি শেয়ার করতে চাচ্ছি না, তবুও সাপোজ মনে করেন আমার নাম আব্রাহাম। এখন আমি আপনাদের সামনে যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি সিলেট বিভাগের কোনো একটি জায়গার ঘটনা, বাট আমি আপনাদেরকে স্পেসিফিকলি জায়গাটার নাম বলতে পারবো না। ঘটনাটি ছোটবেলায় আমি আমার আম্মুর মুখে শুনেছিলাম। একুরেট ঘটনার তারিখ আমার আম্মুরও জানা নেই, হবে হয়তো 40-50, কারণ ওই সময় তিনি অনেক ছোট ছিলেন যে সময়কার ঘটনা। আম্মুদের গ্রামে রহমত মিয়া নামের একজন ব্যক্তি ছিলেন, যিনি নতুন বিয়ে করেছেন। বিয়ে করার পর তাদের স্বাভাবিকভাবেই তাদের সংসার চলছিল। বিয়ের বছরখানিক পেরোতে না পেরোতেই ওনার ওয়াইফ অন্তঃসত্ত্বা হয়ে যান। খবরটা শুনে পরিবারের সবাই অনেক খুশি হয়, কিন্তু কিছুদিন ধরে রহমত মিয়ার স্ত্রী কিছু আজব স্বপ্ন দেখতে থাকেন। যেমন আকাশ থেকে একটা সাদা গুড়া নেমে আসে, আর সাথে সাথে ওনার স্বামী ওই গুড়াটির উপরে চড়েন এবং গুড়ার সঙ্গে চলে যেতে থাকেন, আর উনি পিছন থেকে ওনার হাজবেন্ডকে ডাকতে থাকেন। কিন্তু উনার হাজবেন্ড উনার কোনো কথায় কর্ণপাত না করে গুড়াটির
চড়ে চলে যেতে থাকেন, আর উনি পিছন থেকে ডাকতেই থাকেন, কিন্তু উনার স্বামী কোনো ভ্রুক্ষেপ না করেই বুড়াটির সঙ্গে চলে যান। সকালে উঠে উনি ওনার হাজবেন্ডকে এই স্বপ্ন সম্পর্কে বলেন, কিন্তু উনার স্বামী খুব একটা পাত্তা দেয় না। তখন তিনি তার শাশুড়িকে বিষয়টি জানান, কিন্তু শাশুড়িও এটাকে স্বপ্ন ভেবেই উড়িয়ে দেন। এভাবে অনেকদিন চলল। মাঝে মধ্যেই তিনি এইরকম স্বপ্ন দেখতেন, কিন্তু তিনি আর এই স্বপ্নগুলোকে ডিপলি নেননি। হঠাৎ কোনো এক রাতে উনার স্বামী উনাকে বলেন যে উনার বুকের মধ্যে খুব ব্যথা হচ্ছে। ঘন্টা আধা ঘন্টার মধ্যেই উনার স্বামী মৃত্যুর কোলে ঢলে পড়ে। মানুষের আর্তনাতে বাড়ি হয়ে যায় গোটা গ্রামের আবহাওয়া। কারো বিশ্বাস হচ্ছে না রহমত মিয়া মারা গেছেন, কারণ উনার বয়সও খুব একটা বেশি ছিল না এবং উনি বিয়ে করেছেন। উনার বউ তখন প্রেগনেন্ট ছিলেন এবং উনি অনেকবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। অনেক কষ্টে উনার জ্ঞান ফেরানো হয়, কিন্তু উনি বারবারই অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। উনার ওয়াইফ মানতে পারছে না যে উনার হাজবেন্ড আর নেই। মানতে পারছে না মানে টোটালি মানতে পারছে না। উনি শুধু একটি কথাই বারবার বলছিলেন যে ও মরে নাই, ওকে তোমরা জানাজা দিও না, মাটি দিও না, এইসব উল্টাপাল্টা উনি বলছিলেন। কিন্তু সময়ের মতোই চলে যায়। রাত শেষে দিন আসে, তখন জানাজার নামাজও মাইকে জানানো হয় এবং যথারীতি জানাজায় অনেক মানুষ হয়, মানুষের সমাগম হয়, জানাজাও হয় এবং উনি সেন্সলেস থাকার সময় ওনার হাজবেন্ডের জানাজা হয় এবং মাটি দেওয়া হয়। কিন্তু ওনার সেন্স ফিরে আসার পর উনি আরো বেশি কান্না করতে থাকেন আর একটি কথা বলতে থাকেন যে ওনার স্বামী মারা যাননি, ওনাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছে। একদিন যায়, 2 দিন যায়, এইরকম 4-5 দিন যায়, কিন্তু উনার কান্না থামে না, উনার আর্তনাদ কেউ থামাতে পারে না। এক পর্যায়ে উনাকে বেঁধে রাখা হয়, কারণ উনি বারবারই চলে যাচ্ছিলেন উনার স্বামীর কবরের দিকে, ছুটে চলে যাচ্ছিলেন, মানুষ উনাকে আটকে রাখতে পারছিল না। তখন উনাকে বেঁধে রাখা হয়, কিন্তু কোনোভাবেই শান্ত করা যাচ্ছিল না। রহমত মিয়ার শালা উনার বোনকে অনেক বুঝায় এবং বলে যে ও নিজের হাতে উনাকে কবর দিয়েছে এবং উনি মারা গিয়েছিলেন। কিন্তু রহমত মিয়ার ওয়াইফ কোনোভাবেই এটি মানতে চাচ্ছিল না। পরে মৃত্যুর প্রায় 1 সপ্তাহ পরে তখন উনার রহমত মিয়ার ওয়াইফ উনার বাড়ির কাছে গিয়ে কান্নাকাটি করে এবং বলে যে উনি নাকি স্বপ্নে দেখছেন যে উনার স্বামী মারা যায়নি আর উনাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছে। তিনি বলেন যে কবরটা আবার করে দেখে আসার জন্য যে উনি আসলেই কি মৃত রয়েছেন কবরে নাকি উনি এখনো জীবিত আছেন। তখন বোনের এই কান্না থেকে উনি আর থাকতে পারেন না। তখন তিনি কাউকে না জানিয়েই উনি আবার কবরটা চেক করতে যান। তখন তিনি মসজিদের ইমাম সাহেবকে বিষয়টি জানান এবং ইমাম সাহেব নিষেধ করেন, কিন্তু উনি ইমাম সাহেবের কথা এবং ইমাম সাহেবকে অনেক জোরাজুরি করেন উনার সাথে যাওয়ার জন্য। এক পর্যায়ে ইমাম সাহেব অনেকটা বাধ্য হয়েই রাজি হন। তখন ইমাম সাহেব উনি কবরের দিকে নিয়ে যান। তখন ইমাম সাহেব কবর থেকে অনেকটা দূরেই ছিলেন, আর ইমাম সাহেব বলেছেন যে তুমি গিয়ে দেখে আসো, আমি এখানেই অপেক্ষা করি, আর কোনো সমস্যা হলে আমাকে ডাক দিও। তখন রহমত মিয়ার শালা উনি নিজেই যান, একাই যান, কবর খুঁড়েন এবং প্রায় কবরটা খুঁড়া হয়েছিল প্রায় 1 সপ্তাহ পর, মেবি এইরকমই কিছু একটা হবে। তখন কবর যখন খুঁড়তে যান তখন কোনো সমস্যা হয়নি। উনি কবরটা খুঁড়ার পর উনি মুখ থেকে কাপড়টা যখনই সরান তখন উনি একটা জিনিস দেখে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ওনার। উনি দেখেন ওই লাশের মুখের মধ্যে একটি অনেক বড় পোকা, অনেকটা
জুকের মতো মুখের ভিতর ঢুকে আছে। তখন তিনি জুড়ে একটা চিৎকার দেন। তখন ইমাম সাহেব দৌড়ে আসেন। তখন দেখে এসে থেকে এই অবস্থা। তখন ইমাম সাহেব বলেন যে তুমি এক কাজ করো, তুমি কবর থেকে উঠে আসো এবং যেরকম ছিল ওই রকমই ওনাকে দাফন করে দাও। কিন্তু ওনার শালা এটা দেখে কিছুতেই চাচ্ছিল না যে এভাবেই দাফন করে দেবে। তখন ওনার শালা কি করলো, ওনার মুখে যে পোকাটা ছিল জুকের মতো বড়, ওইটা ও মুখ থেকে বের করে বাইরে ফেলে দেয় এবং যথারীতি দাফন করে আবার মাটি দিয়ে চলে আসে বাসায়। তখন এসে ও আর ওর বোনকে বলেছে, ওইভাবে বলেছিল যে উনি সত্যি মারা গেছেন, উনি মৃতই আসছিলেন কবরের মধ্যে। কিন্তু এই কথাটা উনি উনার এক বন্ধু ছিল, ওই উনার যে মারা গেছে উনার এক বন্ধু ছিল, উনাকে বলছেন। আর ওই তার ফ্যামিলি মেম্বার কয়েকজন বড় মুরব্বীগণ ছিলেন, উনাদেরকে বলছেন। বলে তখন উনি গেছেন গোসল করতে পুকুরে। তো উনি গোসল করতে গেছেন। সবাই খুব একটা কেয়ার করেনি কোথায় গিয়েছিলেন। উনি যথারীতি গোসল করতে গিয়েছিলেন কবর থেকে। তখন অনেকক্ষণ সময় হয়ে যাচ্ছে, উনি আর ফিরে আসছেন না। তো সবাই ওনাকে খুঁজাখুঁজি করছেন। কেউ একজন বলছে যে উনি নাকি গোসলে গিয়েছিলেন। তখন সবাই মিলে ওনাকে পুকুরে খুঁজছে, কিন্তু ওনার কোনো সারা শব্দ নাই, কোথাও নাই। ওনাকে সব জায়গা খোঁজা হয়েছে, আশেপাশে সব কিছুই খোঁজা হয়েছে। পুকুরেও খোঁজা হয়েছে, যেখানে উনি গোসল করতে গিয়েছিলেন ওইখানে খোঁজা হয়েছে। সব জায়গা, বাড়ি ঘর সব জায়গা খবর নেওয়া হয়েছে, কিন্তু ওনার আর কোনো অস্তিত্ব নাই। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, ওনাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। হঠাৎ এর প্রায় 3 দিন পর কেউ একজন পুকুরে গিয়েছিল গোসল করতে। তখন দেখে যে ওনার লাশটা ভেসে উঠেছে পানি থেকে। তখন অনেক হই হুল্লোড় পড়ে যায় যে ওনার রহমত মিয়ার শালা পানিতে ডুবে মারা গিয়েছিল। কিন্তু আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে উনি সাঁতার পারতেন এবং ওদের যে পুকুরটা ছিল ওটা খুবই গভীর ছিল। কারণ উনার যে হাইট ছিল, মেবি ওই পুকুরের পানি উনার কাঁধ পর্যন্ত হবে সর্বোচ্চ বেশি হলে। কিন্তু কি করে উনি এই পানিতে সাঁতার পারার পরও কি করে মারা গেলেন, এটা আজও একটি বিস্ময় হয়ে রয়েছে এবং এর কোনো সলিউশন বা লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি আপনি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি সালমান বলতেছি, আমি যশোরে থাকি এবং রাসেল ভাই আমি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত আছি। রাসেল ভাই আমি 2019 সাল থেকে ভূত এফএম এর সাথে আছি এবং বর্তমানে ভূত.com এর সাথেও আছি। আমি সবসময় চেষ্টা করি ভূত.com লাইভ শোনার এবং এই শোটা আমি অসম্ভব রকম ভালোবাসি এবং রাসেল ভাই আপনিও খুব একজন ভালো লাগার মানুষ। তো রাসেল ভাই আমি এর আগে কখনো ভূত এফএম বা ভূত.com এর সাথে মানে ভূত.com কোনো ঘটনা শেয়ার করি নাই, এটাই আমার ফার্স্ট। তো রাসেল ভাই ভূত.com সম্পর্কে কিছু না বললেই নয়। ভূত.com আমার কাছে আপনার কাইন্ড অফ ঘুমের ট্যাবলেটের মতো। মানে ভূত.com ছাড়া রাতের বেলা ঘুমানো কিংবা ইম্পসিবল আমার কাছে। মানে এটা আসলে সত্য কথা। আমি প্রতিদিন রাতের বেলায় একটুখানি এপিসোড গুলা যেগুলো ডাউনলোড করা আছে এগুলো শুনতেই ঘুমাই, খুব ভালো লাগে। তো রাসেল ভাই বেশি কথা না বাড়ায় আমি আপনার
আমি ঘটনায় যাই। ঘটনাটা ঘটছে আমার চাচুর সাথে। আমার চাচুর সাথে 10 থেকে 12 বছর আগে ঘটনাটা ঘটছে। তো রাসেল ভাই, ঘটনাটা ঘটে আমার চাচু যখন সিঙ্গাপুরে থাকেন তখন। তো রাসেল ভাই, আমার চাচু হলো আপনার কনস্ট্রাকশন সাইটে কাজ করতেন সিঙ্গাপুরের একটা। সেখানে চাচু দিনের বেলাও কাজ করতেন এবং রাতের বেলা চাচুর উপর একটা ডিউটি থাকতো। সেটা হচ্ছে পরবর্তী দিন কি ধরনের কাজ হবে, বা আজকে কি কাজ হলো, বা কতজন কাজ করলেন, কেমন ধরনের, এইসবের একটা বিবরণী কাকু হলো আমার চাচু হলো একটা খাতায় লিখে রাখতেন, লিপিবদ্ধ করতেন। তো চাচুর সাথে চাচুর একটা বন্ধু ছিল, তিনিও বাংলাদেশি। তা চাচু আর ওই বন্ধু এক রুমেই থাকতেন, এক রুমেই একসাথে ঘুমাতেন, একই বেডে। তো আমার ওই চাচুর ওই বন্ধুটা তাড়াতাড়ি ঘুমায় যেতেন। উনি ধরেন 10টা থেকে 11টার ভিতরে ঘুমায় যেতেন, আর আমার চাচুর ওইসব কাজ কমপ্লিট করে ঘুমাইতে ঘুমাইতে 1টা বেজে যেত। তো রাসেল ভাই, আপনার যেদিন ঘটনাটা ঘটে সেদিন চাচু আর চাচুর বন্ধু রাতের খাবার খেয়ে আপনার গল্প টল্প করে চাচুর কাজ করতে ব্যস্ত হয়ে পড়েন এবং চাচুর বন্ধু ঘুমায় পড়ে। তো আপনার রাত 12টা বা 12:30টার পরে হয়তো চাচুর কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনার আমার চাচু হলো শোয়ার জন্য প্রস্তুতি নিছে, আর চাচুর বন্ধু অলরেডি ঘুমায় গেছে। তো চাচু ঘুমায় গেছে, মানে আপনার শোয়ার সাথে সাথে ঘুমায় গেছে। এখন ঘুমানোর পরে হলো মূলত ঘটনাটা ঘটে। ঘুমানোর পরে চাচু একটা স্বপ্ন দেখে। তো চাচুর ভাষ্য মতে স্বপ্নটা ছিল আপনার এমন যে চাচু হলো তার ছোটবেলায় ব্যাক করছে, মানে আপনার ছোটবেলায় দেখতেছে যে আমার দাদি মানে চাচার আম্মু আপনার ধান ঝাড়তেছে। তো রাসেল ভাই, বলে রাখা ভালো যে আমাদের মানে পারিবারিক অনেক জমি জমা আছে সেখানে। আমার দাদা, আমার আব্বুরা, মানে আমার আব্বু সবার বড় ভাই, মানে ওই সময় ধান চাষ করতেন অনেক। আপনার যদি বলি তা 1980 সাল 25 সালের দিকে অনেক ধান আপনার মাঠে জমি ফসল আবাদ এগুলো ছিল। তো তা আপনার আমার দাদি মানে ধান চাপতেছে আর আমার চাচু খেলা করতেছে দাদির পাশে। চাচু তখন ছোট। তা আপনার আমাদের বাড়িতে হলো রাস্তা চলে গেছে, মেইন রাস্তা চলে গেছে। আপনার ওইখান দিয়ে আপনার ইজি বাইক, ভ্যান, রিক্সা এগুলো চলে, বড় যানবাহন না, ছোট ছোট যানবাহনই চলে। তো আমার চাচু বলে যে যখন চাচু খেলা করতেছিল তখন দেখে যে আমাদের বাসার সামনে দিয়ে যে রাস্তা, সেখান দিয়ে আপনার একটা খাটো ধরনের লোক, চাচু বলছিল যে লোকটার উচ্চতা 2 ফুট থেকে 2.5 ফুট এতটুকু হবে, খাটো ধরনের একটা লোক হেঁটে যাইতেছে। আর লোকটার ফেস ছিল কিংবা আপনার চোখগুলো বেশ অস্বাভাবিক বড় ধরনের, এবং মাথার সাইজ ছিল আপনার অসম্ভব রকমের বড়। মানে দেহের অন্যান্য অংশ ছিল আপনার পাতলা ধরনের, কিন্তু মাথা এবং চোখ ছিল অস্বাভাবিক রকমের বড়। তো মানে যে কেউ দেখলে ভয় পাবে, কারণ তার সাইজটা অস্বাভাবিক, দেন মাথা চোখ সবকিছু আবার স্বাভাবিক, ভয় পাওয়ারই কথা। আপনার আমার চাচু দিকে ভয় পাইছে, লিটারালি তার দিকে ভয় পাইছে। তো আমার দাদি হলো ধান ঝাড়তেছিল এবং আমার চাচু ভয় পেয়ে দাদির পিছনে লুকাইছে, যে লোকটা কেমন ভয়ঙ্কর, আমি আমার মার পিছে যে লুকাই, মানে এই জন্য দাদির পিছনে লুকাইছে। আর মজার ব্যাপার হলো আমার ওই লোকটা আমার চাচুর দিকেই তাকায় রয়েছে, অন্য কোনো মানে সে যে যাইতে তার গন্তব্যের দিকে না তাকাই, সে আমার চাচুর দিকেই তাকায় রয়েছে। এটা দেখে আমার চাচু আরো বেশি ভয় পাইছে। এখনো মানে যেটা হচ্ছে সেটা হলো ওই খাটো করে লোকটা আমাদের রাস্তার দিকে না দিয়ে আমাদের বাসার দিকে ঢুকছে। আমাদের বাসার দিকে ঢুকে মানে আমাদের চাচুরের দিক তাকায় রয়েছে এবং আমাদের বাসার দিকে ঢুকতেছে। এটা দেখে তো আমার চাচু আরো বেশি ভয় পাইছে এবং এক পর্যায়ে সে আমার দাদির সামনে এসে দাঁড়ায়, যেখানে আমার দাদি ধান ঝাড়তেছে সেখানে এসে দাঁড়ায় আমার মানে একদম আমার দাদির সামনে থেকে 5 থেকে 6 ফুট দূরে দাঁড়ায় আর আমার দাদির পিছনে আমার চাচু লুকায় গেছে, পলায়, মানে দাঁড়িয়ে থেকে ভয় পাইছে। এবার আমার দাদি নাকি স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করতেছে ওই লোকটাকে যে তুমি কি চাও, যে তুমি এখানে আসছো, তুমি কি ধান নিতে আসছো, আমার কি ধান লাগবে? তো ওই খাটো করে লোকটা বলে আমার দাদিকে তুই করে বলে যে তোর কি দেখে কি মনে হয় আমি কি ধান নিতে আসছি? দাদি বলে তাহলে তুমি কি নিতে আসছো? বলে যে আমি তোর ছেলেকে নিতে আসছি। এটা শুনে আমার দাদিও ভয় পায় এবং আমার চাচু খুব ভয় পায় মানে এত পরিমাণ ভয় পায়, মানে আমার চাচু চিল্লায় ওঠে এবং চাচু ঘুম ভেঙে যায় এবং চাচু লাফ মানে আতঙ্কিত হয়ে মানে ঘুম ভেঙে যায় এবং চাচু লাফ মেরে ওঠে আর কি। তো
ভয়ঙ্কর ঘটনা তো এখনই চাচুর সাথে ঘটে, এতক্ষণ যা ঘটছিল এটা তো স্বপ্নে, কিন্তু মানে ঘুম ভাঙার পরে আমার চাচু যেটা দেখলো বাস্তবে, সেটা দেখার জন্য আসলে আমার চাচু মোটেও প্রস্তুত ছিল না। চাচু দেখে যে তিনি স্বপ্নে যেই খাটো করে বিভৎস চেহারার লোকটাকে দেখছেন, সেই লোকটাই চাচুর রুমের দরজার এক কোনায় দাঁড়ায় আছে। এটা দেখে তো চাচু প্রচন্ড রকমের ভয় পাইছে, এবং ভয়ে চাচু আপনার কথাই বলতে পারতেছিল না। চাচুর পাশে যেই তার বন্ধু ছিল তাকেও ডাকার মানে শক্তিটুকু পাইতেছিল যে বলবে যে তুই একটু ওর, দেখ আমি ভয় পাইছি। চাচু কোনো কথাই বলতে পারতেছিল না। চাচু যখন দোয়া দূর চা পারে আল্লাহর নাম দিতেছিল এবং খুবই কষ্ট করে তার বন্ধুকে একটা ধাক্কা দেয়, যার ফলে তার বন্ধুর ঘুম ভেঙে যায় এবং সে বলে যে কিরে কি হয়েছে তুই এত রাতে, মানে চাচুরে বলে। চাচু বলে দেখ আমি তো ভয় পাইছি, দেখ সামনে ওটা কি। সে বলে কই কিছুই নাই তো, কি দেখে ভয় পাইছিস তুই? এবার চাচু বলে তুই লাইট দেখ, লাইট দে, সামনে কিছু একটা আছে, আমি খুব ভয় পাই। এবং চাচুর বন্ধুটা যখন লাইট দেয়, দিয়ে দেখে যে কিছুই নাই, মানে লাইট দেখে একদম ভ্যানিশ, সেকেন্ডের মুহূর্তে কিচ্ছু নাই। মানে চাচু যেখানে ওই জিনিসটাকে দেখছিল ওখানে কিচ্ছু নাই। এবং মানে চাচু তার বন্ধুরা জিজ্ঞেস করলো যে এখন যে ছিল একটা জিনিস তুই দেখছিলে, খাটো করে একটা বিভৎস একটা ভয়ঙ্কর জিনিস, বললো কই না তো, কিছুই তো নাই, এখানে তো কিছুই নাই, আমি তুই ছাড়া তো কেউ নাই, কি হয়েছে? চাচুর ফুল ঘটনা খুলে বললো। এবার চাচুর বন্ধু বললো তুই হয়তো ভয় পাইছিস, চিন্তা করিস না, আল্লাহর মতো কিছুই হবে না, ভয় পাইছিস, তোরা হয়তো চিনটিনে ভয় দেখাইছে আর কি। এবার চাচু বলে ভাই আমার তো খুব ভয় করতেছে, মানে আমার মা কেমন আছে কে জানে, মানে আমার দাদিকে নিয়েও চিন্তিত হয়ে পড়ে। দেন হলো বলে কিছু হবে না, তুই ভরসা রাখ, আমি আসছি। তারপরে আমার চাচুর বন্ধু লাইট অফ করে আবার আল্লাহর নাম নিয়ে ঘুমাই পড়ে। পরে সকালবেলা উঠে চাচু হলো ওইখানেই হলো আপনার মানে অনেকে বলে তার মুসলিম আছে একজন পরেকার ব্যক্তিও ছিল, আল্লাহ লোক, তারে বলে, সে বলে তুমি একটু ভয় পাইছো, একটু পানি পড়া দেয়, দেন চার করে বলে যে ঠিক হয়ে যাবে। তা চাচু কি করে, চাচু হলো ওই দিনই আমার দাদুকে ফোন দেয়, বাংলাদেশে ফোন দিয়ে বলে যে বা আমি তো ভয় পাইছি, আমার এই কাহিনীটা খুলে বলে, আর বলে যে মা কেমন আছে, মানে আমার দাদি কেমন আছে সেই খবরটা নেই। পরে দাদু বলে যে তোর মা তো ঠিকই আছে, সবকিছু ঠিক আছে, তুই চিন্তা করিস না, আর আমি এই ব্যাপারে হুজুরের সাথে কথা বলবো না। আমার দাদু হলো ওই ব্যাপারটা নিয়ে পরে হুজুরের সাথে কথা বলে। তা হুজুর বলে যে এমনি হলো আমার চাচুরে নাকি হলো বোবা দিনে ধরছিল ওই রাতের বেলা, মানে বোবা দিনে ধরছিল, আল্লাহর রহমতে বেশি কিছু হবে না। হুজুর বলছে আমার দাদুকে একটু দান সৎকার করে দিতে, আর হলো নামাজটা ঠিক রাখতে, নামাজটা পড়তে বলছে। আমার দাদু দান সৎকার করে দেয়, আর আল্লাহর রহমতে আমার চাচা সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আর আমার দাদির সাথেও কিছু হয় না। তো রাসেল ভাই এই ছিল আসলে মূলত ঘটনা। পরে আমার চাচু আর কিছুদিন থেকে ওখান থেকে সিঙ্গাপুর থেকে চলে আসে বাংলাদেশে। তো রাসেল ভাই ঘটনাটা কতটা ভৌতিক সেটা বলা যায় না, কিন্তু একটা জিনিস কি, আমার চাচু বেশ সাহসী মানুষ, কিন্তু চাচু যখন এই ঘটনাটা বলতেছিল আমার কাছে, তখন তাকে দেখে মানে আপনার ভীতু লাগতেছিল। চাচু আপনার ওই সময় কাঁপতেছিল, মানে চাচুর লোম দাঁড়ায় গেছিল আমি যখন চাচুর ঘটনাটা শুনতেছিলাম। চাচু বলে যে এটা তার জীবনের সব থেকে ভয়ঙ্কর ঘটনা, মানে যে জিনিসটাকে স্বপ্নে দেখছে সেই জিনিসটাই তার সামনে। জাস্ট একটু কল্পনা করুন যে অন্ধকার রুম, আপনি এতক্ষণ যে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলেন, এই জিনিসটাই আপনার সামনে আসছে, অনুভূতিটা কেমন হবে, মানে এটা আসলে বলে বোঝানো সম্ভব না, যে ফেস করে সেই জানে। তো রাসেল ভাই এই ছিল আজকের মতো ঘটনা। আর ঘটনাটা শতভাগ সত্য, আমার চাচা আমাকে যেভাবে বলছে আমিও সেভাবেই বলার চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর রাসেল ভাই আমার জন্য দোয়া করবেন। আমার দাদি 2020 সালে আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তার জন্য দোয়া করবেন। রাসেল ভাই আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং ভূত.com দীর্ঘজীবী হোক, এই বলে আমি আমার ঘটনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। 203তম এপিসোডের এখানেই সমাপ্তি টানতে হচ্ছে। আজকে এই ছিল আমাদের সমস্ত আয়োজন। আশা করছি আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের ফিডব্যাক খুব গুরুত্বের সাথে বিবেচনা করি, সেজন্য আপনাদের ফিডব্যাকটা আমাদের জন্য খুব জরুরি। আশা করছি আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন কেমন লেগেছে আমাদের ঘটনা। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার আগামী সপ্তাহে। আল্লাহ হাফেজ।